ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ ইউনিভার্সিটির প্রথম দিন। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছি আর ভাবছি, নায়িকারা এই গেটে ফার্স্ট দিন ইউনিভার্সিটি এসে নায়কের সাথে ধাক্কা খায়। আচ্ছা, তারা গেটে এসেই ধাক্কা খায় কেন? রাস্তায় ধাক্কা খায় না কেন? ধুর, আমিও না কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। রাস্তায় কিভাবে ধাক্কা খাবে? রাস্তায় তো তারা গাড়িতে থাকে। তবে এটা হতে পারে রাস্তার ডান দিক থেকে আসা নায়িকার গাড়ি রাস্তার বাম দিক থেকে আসা নায়কের গাড়ির সাথে ধাক্কা খায়। তাহলে কেমন হয়? না না, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকা দুজনেই উপরে চলে যাবে। না, লাস্ট টাইমে দুজনেই ব্রেক করে ফেলবে। এটা ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটির সামনের রাস্তাটা ওয়ান ওয়ে না। ধ্যাত, সব পরিকল্পনাই জলে হাবুডুবু খেলো। আচ্ছা, কোনো তৃষ্ণার্ত ব্যক্তি যদি জলে হাবুডুবু খেয়ে পানি খায় তাহলে কি তার তৃষ্ণা মিটবে? চিন্তার সাথে আমার বিচ্ছেদ ঘটলো ফোনের শব্দে। ব্যাগ থেকে ফোন হাতে নিয়ে দেখি নীরার কলটা রিসিভ করে কানে দিয়ে বললাম, হ্যালো নীরা। নীরা ফোনের ওপাশ থেকে বলল, এই তুই কোথায় রে? এই তো ভার্সিটিতে ঢুকছি, তুই কোথায়? আমি গেট বরাবর মাঠের মধ্যে, তুই সোজা হেঁটে এলেই দেখতে পাবি। ওকে, আসছি বলে আমি মাঠের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা গিয়ে সামনে তাকাতেই দেখি নীরা দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। কাছে গিয়ে দুজনেই দুজনকে জানু বলে জড়িয়ে ধরলাম। এক সপ্তাহ আগে আমি আর নীরা একসাথে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই। তারপর আর আমাদের দেখা হয়নি, যদিও ফোনে কথা হয়েছে। নীরা আমাকে ছেড়ে বলল, চল 302 ফার্স্ট ক্লাস। চল। আমি হেসে ছোট করে উত্তর দিয়ে হাঁটা শুরু করি। তারপর 302 নাম্বার রুম খুঁজে বের করে ক্লাসে চলে যাই। এভাবে সবগুলো ক্লাস করি। যেহেতু আজকে প্রথম দিন, তাই পরিচয় আর বইয়ের নামগুলো দিয়েই ছুটি হয়ে গেল। ছুটির পর দুই বান্ধবী মিলে বই কিনে বাসায় গেলাম। যেহেতু আমি বই পোকা, তাই আর দেরি না করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরই বই নিয়ে পড়লাম। নতুন বই খুলতেই সেই সুগন্ধ, কি সুগন্ধ! ইচ্ছে করছে বইগুলো খেয়ে ফেলতে। আচ্ছা, বেশি সুগন্ধি জিনিস খেতে ইচ্ছে করে কেন? সকালে ক্লাস করাটা আমার সব থেকে অপছন্দের, কিন্তু ভাগ্য খারাপ, আমার স্কুল কলেজ সবই ছিল সকালে। তার থেকেও বেশি কষ্টের বিষয় হলো ইউনিভার্সিটিতেও সকালেই ক্লাস। একরাশ বিরক্ত আর কষ্ট নিয়ে রেডি হয়ে গেলাম ভার্সিটিতে। গেট দিয়ে ঢুকেই দেখি মাঠের মধ্যে অনেক স্টুডেন্ট গোল করে জড়ো হয়ে কি জানি দেখছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলাম নীরাও দাঁড়িয়ে আছে। আমি নীরার কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এই সকালে ক্লাসে না গিয়ে এখানে কি করছে সবাই? নীরা আমার দিকে তাকিয়ে কিছুটা ফিসফিসিয়ে বলল, অন্য ইউনিভার্সিটির একটা ছেলে আমাদের ইউনিভার্সিটির একটা আপুকে প্রপোজ করে, আর আপুটি রিজেক্ট করে চলে আসতে গেলে ছেলেটা আপুটির হাত ধরে আপুটিকে অনেক বাজে কথা বলছিল। ঠিক তখনই অরণ্য ভাইয়া ইউনিভার্সিটিতে ঢুকছিল। গেটের সামনে এই দৃশ্য দেখে অরণ্য ভাইয়া রেগে গিয়ে তাকে ধরে ইউনিভার্সিটির মাঠে এনে ইচ্ছে মতো মারে আর আপুটির কাছে মাপ চাওয়ায়। অরণ্য ভাইয়াকে এখনো পর্যন্ত না দেখলেও তার সম্পর্কে অনেক শুনেছি। সে নাকি এই ইউনিভার্সিটির মোস্ট ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম স্টুডেন্ট, কিন্তু সে অনেক রাগী, তাই মেয়েরাই ভয়ে তাকে প্রপোজ করতে পারে না। আর কোনো মেয়ে অনেক সাহস করে অন্য কারোর মাধ্যমে প্রপোজ করলেও অরণ্য ভাইয়া ডিরেক্ট রিজেক্ট করে দেয়। তার মতে মেয়ে মানে প্যারা, এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। যদিও আনিশা আপু আর মিথি আপু অরণ্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, তার কারণ হলো আনিশা আপু অরণ্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আশিক ভাইয়ার যমজ বোন। তাছাড়াও আনিশা আপু অরণ্য ভাইয়ার আরেক বেস্ট ফ্রেন্ড ঈশান ভাইয়ার গার্লফ্রেন্ড, আর মিথি আপু হচ্ছে আনিশা আপুর বেস্ট ফ্রেন্ড, তাই তাদেরও ফ্রেন্ড প্লাস আশিক ভাইয়ার গার্লফ্রেন্ড। ভিড়ের জন্য সামনের কিছুই দেখা যাচ্ছে না, শুধু এইটুকুই দেখলাম একটা ছেলে মাঠের মধ্যে বসে আছে, গালে রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে, নাক দিয়ে রক্ত পড়ছে। রক্ত, মারামারি, ঝগড়া এগুলোকে আমি খুব ভয় পাই, তাই আর দেখতে পারলাম না। এদিকে ক্লাস টাইমও হয়ে গেছে, তাই নীরাকে টেনে নিয়ে ক্লাসে চলে আসলাম। সকালে প্রথম সারির জানালার পাশের সিটে বসতে পেরে খুব খুশি হয়েছিলাম। জানালা দিয়ে আসা হালকা মৃদু ঠান্ডা বাতাস
সেই লাগছিল আমার। কিন্তু সেই ভালো লাগাটা উড়ে গেল এই মধ্যে বয়স্ক প্রফেসরের জন্য। তার মিনমিন করে বলা কোনো কথাই আমি ভালো করে বুঝতে পারছি না। তাও বিরক্ত নিয়ে বসে বসে বোঝার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো লাভই হলো না। ৪৫ মিনিট ধরে উনি ১,০০০টা কথা বলেও আমি মনে হয় গুনে গুনে ২০ থেকে ২৫টা কথা বুঝেছি। স্যার ক্লাস থেকে বের হয়ে গেলে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। জানালা দিয়ে বাইরে দেখছিলাম, আমার সামনে বই খোলা। নীরা তার বয়ফ্রেন্ডকে মেসেজ দিচ্ছিল। কিছুক্ষণ পর নীরা আমাকে ডেকে দাঁড়াতে বলল। আমি মনে করলাম ক্লাসে স্যার এসেছে, তাই দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি ৩জন ছেলে আর ২জন মেয়ে। তাদের মধ্যে একজন ছেলেকে দেখে আমার চোখ আটকে যায়। ছেলেটা চকলেট কালারের শার্ট পরেছে, হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে অফ হোয়াইট কালারের জিন্স প্যান্ট পরা, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, সিল্কে ৩-৪ ইঞ্চি লম্বা চুল, জিম করা বডি। আমি এক নজরে ছেলেটার দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার আশেপাশে কি হচ্ছে তাতে আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ ছেলেটা আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস, আমি বসতে বলেছি। আমার খেয়াল ফিরতেই আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই বসে আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি লজ্জা পেয়ে বসে বইয়ের দিকে তাকিয়ে রইলাম আর ওনার দিকে তাকাইনি। তারপর ছেলেটা বলল, তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে চিনো না, চেনার কথাও না। যেহেতু তোমরা নতুন, আমি আরিয়ান চৌধুরী অরণ্য, তোমাদের সিনিয়র আর এ হল। তোমাদের নবীনবরণ আর ১ সপ্তাহ পর। সো নবীনবরণে তোমরা যে যেটাতে নাম দিতে চাও তা আনিকা আর আশিকের কাছে কালকের মধ্যে দিয়ে দিবা। যেহেতু টাইম কম, রিহার্সাল কালকে থেকেই শুরু হবে, তাই কালকের পর আর কোনো নাম নেওয়া হবে না। আন্ডারস্ট্যান্ড? সবাই একসাথে বলল। হ্যাঁ ভাইয়া। অরণ্য ভাই আবার বলল, তাহলে এবার শোনা, কালকে সকালের ঘটনা সবাই না দেখলেও শুনেছ নিশ্চয়ই। বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলছি। তোমরা মনে করো না শুধু ইউনিভার্সিটির মধ্যে কিছু করলেই তোমাদের শাস্তি দেওয়া হবে, আর বাইরে যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। তোমাদের কেউ কিচ্ছু বলবে না। ইউনিভার্সিটি কিংবা তার বাইরে যদি তোমরা কোনো অপরাধ করো আর তা যদি আমার কানে আসে, তাহলে কি হবে বুঝতেই পারছো। আর মেয়েরাও এটা মনে করো না যে তোমাদের মেয়ে বলে সব দোষ ক্ষমা করা হবে। অপরাধ যেই করো শাস্তি তাকে পেতেই হবে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। সবাই আবার একসাথে বলল, হ্যাঁ ভাইয়া। আমি লজ্জায় আর মাথা তুলেই দেখিনি। এতক্ষণ মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে ভাইয়ার কথা শুনছিলাম, কিন্তু তাতেও শেষ রেখা হলো না। হঠাৎ করে অরণ্য ভাই আমার সামনে এসে বলল, এই যে মিস বিদ্যাসাগরিকা, তুমি কি শুনেছো আমি কি বলেছি? আমি মাথা নিচু করে চোখ হালকা উপরে তুলে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাইয়াকে দেখে ধপ করে দাঁড়িয়ে মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। অরণ্য ভাইয়ারা ক্লাস থেকে চলে গেলেই ক্লাসে স্যার ঢুকে। টানা 2টো ক্লাস শেষে আমি আর নীরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম। নীরা তখন দাঁত কেলিয়ে বলল, কিরে, প্রথম দেখাই অরণ্য ভাইয়ার জন্য ফিদা হয়ে গেলি নাকি? বার্গারটা মুখের সামনে ধরে তাতে স্থির দৃষ্টি রেখে আমি বললাম, মোটেই না। নীরা চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এমন করে তাকিয়ে কি দেখছিলি? আমি বার্গার চিবাতে চিবাতে ভাব নিয়ে বললাম, দেখছিলাম না, ভাবছিলাম। নীরা এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি? আমি ওর দিকে তাকিয়ে মুখে দুঃখী দুঃখী ভাব এনে বললাম, উনি ছেলে হওয়াতে কতগুলো কবি জন্মের আগেই মরে গেল। নীরা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে? আমি বিগতের মতো করে বলতে শুরু করলাম, ভেবে দেখ, উনি যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে দেখতে কত সুন্দরী হতো। দুধে আলতা গায়ের রং, চিকন গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লম্বা কালো সিল্কি চুল। আহা, আমি তো ভেবেই প্রেমে পড়ে যাচ্ছি। কত ছেলে তখন ওনার প্রেমে পাগল হয়ে কবি হয়ে যেত, কিন্তু উনি ছেলে হয়ে সেই কবিগুলোকে জন্ম নিতেই দিলেন না। তবে হ্যাঁ, উনি যদি মিষ্টি স্বভাবের ছেলে হতো তাহলেও মেয়েরা ওনাকে নিয়ে অনেক কবিতা লিখত। কিন্তু উনি তো একটু 19-20 হলেই শুকনো মরিচের মতো রাগে লাল হয়ে যায়, তাই ওনাকে নিয়ে কেউ লেখার সাহসই পায় না। শুকনো মরিচ বলে কথা। আর ওনার এই সুন্দর হওয়াটা ওনার রাগের জন্য ওয়েস্ট হয়ে গেছে। উনি ছোটবেলাতে মধু না খেয়ে মেবি শুকনো মরিচ খেয়েছিলেন। আমি বার্গারের দিকে তাকিয়ে বার্গার খেতে খেতে কথাগুলো বলছিলাম, আর তখন কথাগুলো বলা শেষ করে নীরার দিকে তাকাতেই দেখি ও আমার মাথার উপরের দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। আমি ভ্রু কুচকে নীরাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এমন করে ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? নীরা মুখে কিছু না বলে আমাকে ইশারায় পিছনে তাকাতে বলে। আমি পিছনে তাকিয়ে যা দেখলাম তা ভূতের থেকেও বেশি ভয়ানক ছিল আমার জন্য। অরণ্য ভাইয়া তিনি আমার পিছনের 3 ফুট লম্বা দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে।
চোখ দুটো শুকনো মরিচের মতো লাল। আসলে আমি আর নীরা ঠিক করি যেদিন যেদিন আগে আগে ছুটি হয়ে যাবে সেদিন সেদিন ভার্সিটির আশেপাশে একটা একটা করে জায়গায় যাব আমরা। তাই আজকে আমরা ভার্সিটির পাশের রেস্টুরেন্টে খেতে এসেছি। আর এই রেস্টুরেন্টের প্রতিটা টেবিলের চারিদিকে 3 ফুট লম্বা দেয়াল দিয়ে ঘেরা। তাই আমরা দেখিনি যে আমাদের পেছনের টেবিলে অরণ্য ভাইয়ারা ছিল। আর উনি আমার কথাগুলো শুনে কে তার সম্পর্কে এই কথাগুলো বলছে তা দেখার জন্য দাঁড়িয়ে যায়। আর তাকে দেখে নীরা মুখেও হা হয়ে যায়। আমি অরণ্য ভাইয়াকে দেখে দাঁড়িয়ে মাথা নিচু করে ভয় তোতলাতে তোতলাতে বললাম, সরি ভাইয়া। অরণ্য ভাইয়া বলল, আরে তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা দরকার। আফটার অল আমার জন্য এতগুলো কবি জন্মের আগেই মরে গেল, আমাকে তো ফাঁসিতে ঝোলানো উচিত। না না না, আমাকে তো আরো ভয়ানক কোন শাস্তি দেওয়া দরকার। আচ্ছা তুমি বলো, কোন ভয়ানক শাস্তিটা আমার পাওয়া উচিত? আমি বুঝে গেলাম আমার আর রক্ষে নেই। আমি কাঁদো কাঁদো চোখ করে ভাইয়ার দিকে তাকালাম। আমার কাঁদো কাঁদো মুখ দেখে মিথি আপু অরণ্য ভাইয়াকে বলল, কি করছিস অরণ্য? মেয়েটা তো কেঁদে দিবে। অরণ্য ভাইয়া কপালে ভাঁজ ফেলে বলল, ও কাঁদবে কেন? আমাকে এই আরিয়ান চৌধুরী অরণ্যকে নিয়ে এত বড় একটা গবেষণা করে ফেললো, ওকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। ঈশান ভাইয়া দুষ্টু হেসে বলল, আর যাই বলিস অরণ্য, ও কিন্তু তোর মেয়ের রূপটা সেই বর্ণনা দিয়েছে, আমি তো শুনেই প্রেমে পড়ে গেলাম। এখন কিন্তু আমারও সেই আফসোস হচ্ছে, ইস তুই যদি মেয়ে হতি তাহলে আমি কত সুন্দর একটা বউ পেতাম। এই পেতনিকে রেখে অরণ্যকেই বিয়ে করতাম। আনিশা আপু রেগে বলল, কি আমি পেতনি? বলে ঈশান ভাইয়াকে মারতে শুরু করে। আর ঈশান ভাইয়া তখন কানে ধরে বলল, সরি সরি, তুমি আমি না না না, তুমি আমি পড়ি। ঠিক তখনই আশিক ভাইয়া বলল, তোর নিকনেমটা কিন্তু দারুণ দিয়েছে, শুকনো মরিচ। বলে আশিক ভাইয়া তার সবগুলো দাঁত বের করে হেসে দিল। আশিক ভাইয়ের দেখা দেখি মিথি আপু, আনিশা আপু, ঈশান ভাইয়াও হেসে দিল। আর আমি একটা শুকনো ঢোক গিলে অরণ্য ভাইয়ের দিকে তাকাতেই উনি বলল, তুমি একটা না দুটো প্রাইজ পাবে, তার আগে তোমরা দুজনেই টেবিলে এসে বসো। এটা বলেই অরণ্য ভাইয়া বসতে বসতে একটু জোরে ডাকলো। সুমন। সাথে সাথে রোগা পাতলা শ্যামবর্ণের একজন ওয়েটার প্রায় দৌড়ে অরণ্য ভাইয়াদের টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলল, জি ভাইয়া। অরণ্য ভাইয়া আমাদের টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই টেবিলের খাবারগুলো এখানে নিয়ে আসো। জি ভাইয়া। বলেই সুমন নামের ছেলেটা আমাদের টেবিলের সব খাবার অরণ্য ভাইয়াদের টেবিলে নিয়ে রাখলো। আমি এখনো হাদার মতো দাঁড়িয়ে আছি। একটু পর অরণ্য ভাইয়া ধমকে বললেন, কি বললাম, কাম ফাস্ট। ভাইয়ার ধমক শুনে আমি আর নীরা তাড়াতাড়ি অরণ্য ভাইয়াদের টেবিলের পাশে গিয়ে দাঁড়াই। কোথায় বসবো বুঝতেই পারছি না। দুপাশে 4 জন করে বসার সোফা সেট। এক পাশের সোফাতে ঈশান ভাইয়া, আনিশা আপু, নিথি আপু বসা, আর অন্য পাশের সোফাতে আশিক ভাইয়া আর অরণ্য ভাইয়া। নিরাফট করেই গিয়ে মিথি আপুর পাশে বসে পড়লো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে নীরাকে বকছি আর ভাবছি কোথায় বসবো। যদিও অরণ্য ভাইয়ার পাশে দুজনের বসার মতো জায়গা আছে, কিন্তু ওনার পাশে বসার সাহস পাচ্ছি না। উনি তো আমাকে বলেনি ওনার পাশে বসলে যদি বকা দেয়। এই টেবিলে আর বসার জায়গাও নেই, কি করি? উফ। অরণ্য ভাই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কোথায় বসবো? অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল, এখানে দুজনের বসার সিট খালি থাকতেও তুমি আমাকে জিজ্ঞেস করছো কোথায় বসবে। আমি আর কিছু না বলে অরণ্য ভাইয়ের পাশে অনেকটা দূরত্ব রেখে বসে পড়লাম। অরণ্য ভাই আমার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, আর একটু সরে বসো। আমি আর একটু সরে বসলাম। এখন আমি একেবারেই কর্নারে বসে আছি, আর একটু সরলেই পড়ে যাব এমন একটা অবস্থা। অরণ্য ভাই একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি অবাক হয়ে গেলাম অরণ্য ভাইয়ের কথা শুনে। কয়েক ঘন্টা আগেই উনি ক্লাসে আমার সাথে কথা বলেছেন, আর এখন উনি আমাকে জিজ্ঞেস করছে আমি কোন ক্লাসে পড়ি। উনি নাকি পুরো ইউনিভার্সিটির সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর ওনার আইকিউর এই অবস্থা ফার্স্ট ইয়ারে। আমি উত্তর দিলাম। তারপর নীরার দিকে তাকাতেই দেখি নীরা হাসছে। পাশে দেখি নিথি আপুও হাসছে। একে একে আনিশা আপু, ঈশান ভাইয়া, আশিক ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সবাই নিঃশব্দে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছে কেন? ও বুঝেছি, অর্ণব ভাইয়ার এমন আইকিউর অবস্থা দেখে। মনে মনে আমিও হেসে নিলাম। হাসি থামিয়ে আনিশা আপু বলে উঠলো, নিঝুম, তুমি তো অনেক কিউট একটা মেয়ে, একদম গল্পের নায়িকাদের মতো সহজ সরল সুন্দরী। আনিশা আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপু আমার নাম জানলো কিভাবে? ক্লাসে তো আমার পরিচয় দেইনি। তাহলে পাশ থেকে ঈশান ভাইয়া বলে উঠলো, ঠিক বলেছিস। তারপর অর্ণব ভাইয়ার দিকে তাকিয়ে তার ধবধবে সাদা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলল, গুড লাক দোস্ত। অর্ণব ভাইয়া ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তোর শ্বশুর বাড়ি যাবো আমি? ঈশান ভাইয়ার ডান হাতে ডান কান ধরে বলল, প্লিজ না দোস্ত।
ঈশান ভাইয়ের কাণ্ড দেখে সবাই হেসে দিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে, অরণ্য ভাইয়া আনিশা আপুদের বাড়ি গেলে কি হবে? কিন্তু প্রশ্নটা আর জিজ্ঞেস করিনি। প্রথম দিনের দেখায় সিনিয়রদের পার্সোনাল ব্যাপারে কোশ্চেন করা ঠিক হবে না। অরণ্য ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, এদিকে সরে বসো, না হলে পরে গিয়ে কোমর ভেঙে ফেলবা। পরে কিন্তু তোমার বাবা মেয়ের জামাই খুঁজে পাবে না। যাকে দেখে পাথর গলে যায়, সামান্য কোমর ভাঙার জন্য তার ভরের অভাব হবে না। কথাটা বলেই আশিক ভাইয়া অরণ্য ভাইয়ের দিকে চেয়ে ঠোঁট দুটো প্রসারিত করে একটা মিষ্টি হাসি দিল। ঠিক তখনই অরণ্য ভাইয়ের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করে অরণ্য ভাইয়া বলে, হ্যাঁ রাতুল বল। ওপাশ থেকে রাতুল কি বললো শোনা যায়নি, কিন্তু তা শুনে রাগে অরণ্য ভাইয়ের চোখ মুখ লাল হয়ে যায়। উনি রাগে দাঁত কটমট করে বলল, কি? ওর এত বড় সাহস! আমি আসছি। কল কাটতেই ঈশান ভাইয়া জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? ওই দিনের ওই ছেলে কিছু ছেলে পেলে নিয়ে এসে নাকি ইউনিভার্সিটির সামনে গ্যাঞ্জাম করতেছে। ঈশান, তুই ওদের সাবধানে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। আমি আর আশিক যাচ্ছি ইউনিভার্সিটিতে। অরণ্য ভাইয়া কথাটা বলেই আশিক ভাইয়ের সাথে চলে গেল। চারিদিকে বিভিন্ন গাছ, গাছে গাছে রং বেরঙের ফুল, সরু হাঁটার রাস্তা, রাস্তার দুপাশে একটু দূরে দূরে বসার জন্য বেঞ্চ। সেই বেঞ্চগুলোর একটা বেঞ্চে কোলের উপরে ব্যাগ আর ব্যাগের উপরে বই রেখে শরৎচন্দ্রের পরিণীত গল্পটা বসে বসে পড়ছি আমি। পাশে গাল ফুলিয়ে বসে আছে নীরা। কাল রাত থেকেই তার মন ভালো না, কারণটা আমার অজানা না। কলেজে থাকতেও প্রতিটা প্রোগ্রামের আগে ওর এমন গাল ফুলানো দেখতে হয়েছে। আসলে নীরা অনেক সুন্দর নাচতে পারে, কিন্তু দীপ ভাইয়া মানে নীরার বয়ফ্রেন্ড আর আমার একমাত্র মামাতো ভাই তাকে কোনো অনুষ্ঠানেই নাচতে দেয় না। তাই ওর এই গাল ফুলিয়ে চুপচাপ বসে থাকা। অবশ্যই এতে আমার ভালোই হয়েছে, শান্তিতে গল্পটা তো পড়তে পারছি। কিন্তু আমার শান্তিতে বই পড়ার হলোই না। হঠাৎ নীরা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, কেন? আমি তোর এই বদ অসভ্য ভাইয়ার সাথে রিলেশন করতে গেলাম? আমি বই পড়তে পড়তেই বললাম, নীরা আকাশের দিকে তাকিয়ে আবার বলল, তোর বদ ভাই মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে পটিয়েছে। আমি আবারও বই পড়তে পড়তে বললাম, নীরা এবার আমার দিকে তাকিয়ে ভ্রু সহ কপাল কুঁচকে রাগি রাগি মুখ করে জিজ্ঞেস করলো, তুই কি আমার কথা শুনছিস? আমি আবারও বই পড়তে পড়তে ছোট্ট করে উত্তর দিলাম। নীরা এক টান দিয়ে আমার কোল থেকে বইটা নিয়ে বলল, এই এক গল্প, তুই আর কতবার পড়বি বলতো? এবার এটা রেখে আমার কথা শোন। আমি নীরার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললাম, তোর এই এক বকবক সেই কলেজ লাইফ থেকে শুনে আসছি, আমার বই দে এবার। বলেই আমি ওর হাত থেকে বইটা নিলেই ও হাত উঁচিয়ে বলল, না দিব না। দে বলছি। বলে আমিও এক হাত উঁচিয়ে নীরার হাত থেকে বইটা নিলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ জিজ্ঞেস করলো, এখানে কি করছো তোমরা? আমি পেছনে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। অরণ্য ভাইয়া ধমক দিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো, কথা কানে যাচ্ছে না? রিহার্সেল না করে এখানে কি করছো? ওনার কথা শুনে আমি মনে মনে ভাবতে থাকি, উনি নাকি ইউনিভার্সিটির সব থেকে ভালো স্টুডেন্ট, আর ওনার মাথায় এতটুকু বুদ্ধি নেই এটা বোঝার যে আমরা কিছুতে নাম দেইনি তাই রিহার্সালও করছি না। মনে হয় উনি মুখস্থ বিদ্যা খুব ভালো, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। ইস, আমার যদি এমন ফটোকপি মেমোরি হতো কতই না ভালো হতো। আহা, সব সাবজেক্টে 90% মার্ক আসতো। ইউনিভার্সিটি, বাসায়, আত্মীয় স্বজন, সব জায়গায় সবাই আমার প্রশংসা পঞ্চমুখ হতো। ভাবতেই কত সুখ সুখ লাগে। উফ, এসব চিন্তা ভাবনা আপাতত একপাশে রেখে আমি অর্ণ ভাইয়াকে বললাম, ভাইয়া আমরা তো কোনো কিছুতে নাম দেইনি। অর্ণ ভাইয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? নীরা আস্তে করে বলল, ভাইয়া আমার ফ্যামিলি থেকে না করে দিয়েছে। নীরা কথা বলা শেষ হলে আমার দিকে তাকিয়ে অর্ণ ভাইয়া জিজ্ঞেস করলো, আর তোমার কি প্রবলেম? আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া আমি কিছু পারি না। আমার কথা শুনে অর্ণ ভাইয়া ভ্রু কুচকে অবাক কণ্ঠে বলল, পারো না মানে? আমি তো জানি তুমি খুব ভালো গান করো। অর্ণ ভাইয়ের কথা শুনে আমি অবাকের চরম সীমায় গিয়ে পৌঁছাই। বিস্মিত চোখে আমি ওনার দিকে তাকালাম। উনি কিভাবে জানলো আমি অনেক ভালো গান গাই? আমার ফ্যামিলি মেম্বার আর নীরা ছাড়া তো কেউ জানে না যে আমি গান পারি। শুধু ইউনিভার্সিটি কেন, স্কুল কলেজের কেউ জানতো না, তাহলে উনি জানলো কিভাবে? অর্ণ ভাইয়ার কথায় আমার ধ্যান ভাঙে। অর্ণ ভাইয়া ধমকে প্রশ্ন করলো, এমএ কথা বলছো না কেন? আমি মাথা নিচু করে বললাম, ভাইয়া আসলে আমি অনেক মানুষের মাঝে গান গাইতে পারি না, অস্বস্তি লাগে, তাই নাম দিই না। অর্ণ ভাইয়া আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা শুকনো ফর্সা মোটামুটি লম্বা ছেলে এসে অর্ণ ভাইয়ার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে অর্ণ ভাইয়াকে বলল, ভাই বিসি স্যার আপনাকে ডাকে।
অর্ণব ভাইয়া চোখে মুখে বিরক্ত নিয়ে বলল, তোর ডাকার আর সময় পেল না। বলে এক নজর আমার দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে বড় বড় পা ফেলে চলে গেল। পিছু পিছু সেই ছেলেটাও আবার দৌড় লাগালো। আমি ধপাস করে বেঞ্চে বসে পড়লাম। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে বোতলের অর্ধেকটা পানি খেয়ে ফেললাম। নীরা আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করলো, অরণ্য ভাইয়া কিভাবে জানলো যে তুই গান গাইতে পারিস? আমি চিন্তিত কণ্ঠে বললাম, আমিও তাই ভাবছি। দুই বান্ধবী মিলে চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তরই খুঁজে পেলাম না। রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে নীরার সাথে মেসেঞ্জারে কথা বলছিলাম। কথা বলা শেষ ঠিক তখনই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম অপদার্থ তুমি। নামটা দেখে না প্রচুর হাসি পেল আমার। আর মনে একটা প্রশ্নও জাগলো, আচ্ছা এই আইডির মালিক ঠিক কাকে অপদার্থ বলল? যেহেতু সে লিখেছে অপদার্থ তুমি, তার মানে সে নিজে না, তার জিএফবিএফ নাকি অন্য কাউকে বলেছে, নাকি যাদের রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের বলেছে? এ মা, তাহলে তো আমাকেও এই আইডির মালিক অপদার্থ বলছে। ছি ছি ছি। আচ্ছা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বকাবকি করব? না থাক, যেহেতু আমি সঠিক জানি না উনি কাকে অপদার্থ বলেছে, তাই বকাবকি করাটা ভালো কাজ হবে না। তাহলে কি অ্যাকসেপ্ট করে জিজ্ঞেস করবো উনি কে? থাক, এসব ফেক আইডিওয়ালাদের সাথে কথা না বলাই ভালো। বাট খুব জানতে ইচ্ছে করছে এই আইডির মালিকটা কেমন। কেমন মানুষ হওয়ার সম্ভাবনা বেশি? কোনো গম্ভীর মধ্যবয়স্ক ম্যাথ টিচার? এই টিচাররাই অপদার্থ ওয়ার্ডটা বেশি ইউজ করে। মধ্যবয়স্ক একটা লোক, রাগী রাগী দুটো চোখ, কল্পনা করতে গিয়ে একজোড়া রাগী চোখ কল্পনাতে ভেসে উঠল। আমার দেখা পৃথিবীর সব থেকে রাগী চোখ। আচ্ছা ওনারও নিশ্চয়ই ফেসবুক আইডি আছে, সার্চ দিয়ে দেখি তো ওনার কোনো হাসি খুশি পিক পাই কিনা। আরিয়ান চৌধুরী অরণ্য লিখে সার্চ দিলাম, 19টা আইডি আসলো। পুরো 35 মিনিট ধরে 17টা আইডির A to Z চেক করলাম, কিন্তু ওনার আইডি পেলাম না। বাকি দুটো আইডি লক করা। লক আইডির দুটোর উপর এখন বিরক্ত লাগছে, চরম বিরক্ত লাগছে। ধুর, আমার 35টা মিনিটই লস হলো, কাজের কাজ কিছুই হলো না। ঘোড়ার ডিম, কি এমন আছে এই আইডিতে যে লক করে রাখতে হবে? যত সব। এসব পাবলিকদের ধরে না তেলাপোকার জুস খাইয়ে দেওয়া উচিত। আচ্ছা তেলাপোকার জুস খেলে কি কেউ মরে যাবে? তেলাপোকার জুস জিনিসটা কল্পনা করতে গা গুলিয়ে এলো। ছি, কি বিশ্রী। না, এইসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে এখন ঘুমাই বলেই ঠাস করে বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। তখন মনে হলো লাইট তো অফ করা হয়নি, আলোতে ঘুমোতে পারি না। কেন যে এসির মতো সুইচেরও রিমোট নেই। ঘোড়ার ডিম, ভাল লাগে না। ধুর, কেন যে কার্টুনের পেতনি হলাম না। কার্টুনের পেতনিরা কি সুন্দর নিজেদের ইচ্ছে মতো নিজেদের ছোট বড় করতে পারে। ইস, আমিও যদি করতে পারতাম, তাহলে আর উঠে উঠে লাইট অফ করতে হতো না। শুয়ে শুয়ে হাত লম্বা করে লাইটটা অফ করে দিতাম। বাট পেতনি হলে তো আরেক ঝামেলা, কাঁচা মাছ খেতে হবে। আমার তো ভাজা মাছই খেতে ইচ্ছে করে না, আবার কাঁচা মাছ, পচা গন্ধ। না না, আর চিন্তা না করে উঠে লাইট অফ করে ঘুমাই একবার। এসব চিন্তা করে লাভ নেই, শুধু শুধু ঘুমের দেরি। উঠে লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। আজকে নবীনবরণ, নীরা শাড়ি পরে যাবে, কিন্তু আমি শাড়ি পরবো না। নীরা অনেকক্ষণ এটা নিয়ে কালকে বক বক করেছে, কিন্তু আমি তো পরবো না মানে পরবোই না। কোনো জায়গাতে শাড়ি পরে যাওয়া মানে একটা উটকো ঝামেলা সঙ্গে করে নিয়ে যাওয়া। জোরে হাঁটা যাবে না, সময় নিয়ে সব সময় খেয়াল রাখতে হবে শাড়ি ঠিক আছে কিনা, পিঠ দেখা যাচ্ছে কিনা, পেট দেখা যাচ্ছে কিনা, কোমর দেখা যাচ্ছে কিনা, কুচি ঠিক আছে কিনা। ও ফল্লা, তার উপর আবার গরম তো আছেই, তাই একটা পিঙ্ক কালারের চুড়িদার পরলাম। কানে লম্বা দুল, বাঁদিকে সিঁথি করে পিঠ পর্যন্ত চুলগুলো ছেড়ে দিলাম। ব্যাস আমি রেডি। আয়নায় শেষবারের মতো দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। নিচে নামতে যাব, মাকে ডেকে বললাম, মা কোথায় তুমি? আমি বের হয়ে যাচ্ছি তো। আসছি বলেই মা রান্নাঘর থেকে বের হয়ে আমার কাছে আসে। আমাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে বলল, এই তুই কি ক্লাস করতে যাচ্ছিস? আমি অবাক হয়ে বললাম, ক্লাস করতে যাব কেন? তোমাকে না কালকে বললাম আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি। তাহলে এভাবে যাচ্ছিস কেন? সব মেয়েরা কত সুন্দর করে সেজে গুজে যাবে, আর তুই? মাকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, ও মা, আমি কি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি নাকি যে সেজে গুজে যেতে হবে? এ কেমন কথা? মানুষ কি শুধু বিয়ের অনুষ্ঠানে সাজে? ওহ মা, দেরি হয়ে যাচ্ছে, এখন যাই আমি, বাই। বলেই দরজার দিকে হাঁটা শুরু করলাম। মা পেছন থেকে একটু জোরেই বলল, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস। আমি দরজা দিয়ে বাইরে যেতে যেতে বললাম, আচ্ছা মা।
গাড়ি করে 45 মিনিটে পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকতেই মায়ের কথাটার বাস্তব রূপ দেখতে পেলাম। চারিদিকে সব মেয়েরা লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের শাড়ি আর হ্যাভি মেকআপে সেজে উঠেছে। দেখে মনে হচ্ছে আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান না, বিউটি কুইন কম্পিটিশন চলছে। আচ্ছা, এখন বাজে সকাল 9:45। এদের বাসা থেকে ভার্সিটিতে আসতে ধরলাম 1 ঘন্টা সময় লাগে, তাহলে 8:45-এ রওনা দিয়েছে। সাজতে যদি 2 ঘন্টাও লাগে তাহলেও 6:45। খাওয়া গোসল তো বাকি রইলই। হায় আল্লাহ, তাহলে এরা ঘুম থেকে উঠেছে কখন? 4টা-5টা। শুধুমাত্র সেজেগুজে আসার জন্য এরা এত সকালে ঘুম থেকে উঠেছে? আমার পক্ষে তো এটা কোনোদিনই সম্ভব না। মা আর নীরা ঠিকই বলে, আমি মেয়ে না, আমি হচ্ছি এলিয়েন। আরে নীরা এখনো ফোন দেয়নি কেন? ওকে এখনো আসেনি? আমাকে এনে নিজেরই কোনো খবর নেই। ভাবতে ভাবতে ভার্সিটির মাঠের একপাশে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে নীরাকে ফোন করলাম। নীরা ফোন রিসিভ করলেই আমি জিজ্ঞেস করলাম, কোথায় তুই? নীরা ফোনের ওপাশ থেকে উত্তর দিল, এই তো এসে গিয়েছি, আর 5 মিনিট লাগবে। আমি রাগী কণ্ঠে বললাম, সকাল থেকে আমাকে তাড়া দিয়ে এখন তোর নিজেরই খবর নেই? নীরা অসহায় কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, রাগ করিস না, আমি তো আগেই বের হয়েছি, সিগন্যালে আটকে গিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি ওর 5 মিনিট মানে কমপক্ষে 10 মিনিট। তাই শুধু শুধু দাঁড়িয়ে না থেকে সাজানো ভার্সিটির ছবি তুলবো বলে ঠিক করলাম। আমি প্রথমে কলেজের গেটের ছবি তুলে বিল্ডিং এর ছবি তোলার জন্য পেছনে ফিরে ফোনের ক্যামেরা ধরে লক্ষ্য করতেই দেখি ক্যামেরার মধ্যে দিয়ে অরণ্য ভাইয়াকে দেখা যাচ্ছে। ফর্সা গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা জিন্সের প্যান্ট পরা সে। পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, সিল্কি চুলগুলো ব্রেক ব্রাশ করা। বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে 2জন ছেলের সাথে কথা বলছে সে। ওনাকে দেখে এত সুন্দর লাগছিল যে কিছু না ভেবে ক্লিক করে ছবি তুলে ফেলি। ছবি তুলে সামনে তাকিয়ে দেখি অরণ্য ভাই আমার দিকে তাকিয়ে আছে। হায় আল্লাহ, অরণ্য ভাইকে আমাকে দেখে ফেলেছে নাকি যে আমি তার ছবি তুলেছি? বাট ওইখান থেকে উনি কি করে জানবে যে আমি তার ছবি তুলেছি? এমনি হয়তো তাকিয়ে আছে এইদিকে, অথবা আশেপাশে কাউকে হয়তো দেখছিল। এটা ভেবে আশেপাশে অরণ্য ভাইয়া কাকে দেখছিল তা দেখার জন্য আমার আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু আমার এইদিকে এমন কাউকেই চোখে পড়লো না আমার। আবার সামনে অরণ্য ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকেই তাকিয়ে আসছেন। হায় হায়, এখন কি হবে? এমনি উনি আমার উপর রেগে আছেন, এখন ছবি সহ ধরা পড়লে আমাকে কাঁচা গিলে খাবে। বাঁচতে হলে পালা নিঝুম। কোন রকম এক প্রকার দৌড় দিয়ে গার্লস ওয়াশরুমে ঢুকে গেলাম। যাক বাবা, এখন ভয় নেই। উনি তো আর আমাকে ধরার জন্য গার্লস ওয়াশরুমে আসবে না। শুনেছি ভাইয়া নাকি পারমিশন ছাড়া কাউকে তার ছবি তুলতে দেয় না। কেউ তুললে তার ফোন নিয়ে ছবি ডিলিট করে দেয় আর কানে ধরিয়ে প্রমিস করায় যেন আর কখনো তার ছবি না তোলে। আজব লোক একটা। কারো ফোনে ওনার ছবি থাকলে কি ওনার কি চুলকানি হয়? এই রোগের নাম কি হতে পারে? আদার তোলাপিক অ্যালার্জি। তবে ছবিটা অনেক সুন্দর হয়েছে বলেই ফোন থেকে ছবিটা বের করে আবারও দেখছিলাম। তখনই নীরা ফোন করে। ফোন রিসিভ করে কানে নিতে নীরা বলল, কোথায় তুই? আমি পুরো হলরুম খুঁজে তোকে পাচ্ছি না। তুই এসে পড়েছিস? আমি একটু ওয়াশরুমে এসেছিলাম, তুই থাক, আমি হলরুমে আসছি। বলেই আমি ওয়াশরুম থেকে এক পা বের হয়ে আশেপাশে অরণ্য ভাইয়া আছে কিনা ভালো করে দেখে নিলাম। না, ওনাকে তো দেখা যাচ্ছে না। তাই আমি আস্তে করে বের হয়ে এক প্রকার দৌড় দিয়ে হলরুমে ঢুকে গেলাম। দাঁড়িয়ে নীরাকে খুঁজতে লাগলাম। তখনই দেখি নীরা হলরুমের মাঝামাঝি সারিতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আমায় ডাকছে। নীরা সবুজ শাড়ি পরে সেজে গুজে এসেছে, খুব সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। নীরা আমাকে হাঁপাতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি কিছু বলতে যাব তখনই সবাইকে চুপ করতে বলা হলো। সবাই চুপ করে গেলে অর্ণ ভাইয়া বলতে বলতে স্টেজে ওঠে। এসেছে শতপুষ্পের দল, করছি তাদের বরণ, হাতে হাতে শোভা পাবে তাদের দেয়া মন। বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব, সেই সৃষ্টির বরণে হয়েছে কলরব। প্রতিদিন এই নবীন বাড়বে, প্রবীণ হবে সবাই, আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই। রোগে শোকে কাতর হলে সবাই আসবে তলে তলে, করবে সবই জয়। আমরা তোমাদের পাশে থাকব, নেই কোজে আর ভয়। অর্ণ ভাইয়া হাতে মাইক নিয়ে ঠোঁট দুটো নেড়ে নেড়ে এত সুন্দর করে বলছিল যে আমি চেয়েও চোখ নামাতে পারছিলাম না। আমি এতই মন দিয়ে তাকে দেখতে লাগলাম যে আশেপাশে কি হচ্ছে আমার সেই খেয়ালই নেই। খেয়াল ফিরল যখন অর্ণ ভাই স্টেজের থেকে নেমে গেল আর সবাই হাততালি দিয়ে উঠলো।
আমি নীরার দিকে তাকাতেই ও দাঁত কেলিয়ে জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, ক্রাশ খাইছিস? মোটেই না বলেই নীরার চেয়ারের সাথে লাগানো টেবিলে চোখ পড়তেই দেখি ওর টেবিলে একটা গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল। আমি ভ্রু কুচকে ওকে জিজ্ঞেস করলাম, তোকে এই ফুল কে দিল? নীরা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখিয়ে বলল, ওই ভাইয়াটা সবাইকে ফুল দিয়ে গেল। আমি সন্দেহের চোখে নীরার দিকে তাকিয়ে বললাম, সবাইকে দিয়েছে, তাহলে আমারটা কোথায়? তুই নিয়েছিস আমার ফুল? দে আমার ফুল দে। বলে নীরার ফুলের দিকে হাত বাড়ালাম আমি। নীরা তাড়াতাড়ি নিজের ফুলগুলো হাতে নিয়ে আমাকে বলল, এই আমি তোর ফুল নিতে যাব কেন? আমি এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, তাহলে আমার ফুল কোথায়? নীরা উত্তর দিল, আমি কি জানি, ওই ভাইয়াকে গিয়ে বল দিবে নে। আমি উঠে ভাইয়াটার কাছে গিয়ে বললাম, ভাইয়া আমি ফুল পাইনি। ভাইয়া স্বাভাবিকভাবেই বলল, বাকি ফুলগুলো তো আমার কাছে নেই। তারপর আঙুল দিয়ে সামনের দিকে বসে থাকা অরণ্য ভাইয়াকে দেখিয়ে বলল, বাকি ফুলগুলো অরণ্য ভাইয়ের কাছে, তুমি গিয়ে বললেই দিবে। হায় কপাল, যার থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি উনি আমাকে তার কাছেই যেতে বলছে। আচ্ছা, অরণ্য ভাইয়া আমাকে ধরার জন্য ইচ্ছে করে আমাকে ফুল দিতে না করেনি তো? এ লোক তো ভালো পচা, লাগবে না আমার ফুল। এই ভাইয়াকে আর কিছু না বলে আমি চেয়ারে গিয়ে গাল ফুলিয়ে বসলাম। নীরা জিজ্ঞেস করলো, কি রে, ফুল কোথায়? আমি মুখ ফুলিয়ে রেখে বললাম, দেয়নি। দেয়নি কেন? কি বলেছে? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বলেছে অরণ্য ভাইয়ার কাছে চাইতে। নীরা অবাক হয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কেন? আমি ঠোঁট উল্টে বললাম, জানি না, আমার এত পছন্দের ফুল আর আমাকেই দিল না। নীরা নিজের ফুল দুটো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে আমার ফুল দুটোই তুই নিয়ে নে। আমি নীরার হাত থেকে ফুল দুটো নিয়ে দাঁত কেলিয়ে হেসে বললাম, তুই না দিলেও আমি আর একটু পরেই তোর ফুল দুটো ছিনতাই করতাম। দুপুরে একটায় অনুষ্ঠানের বিরতি দিলে নীরা আর আমি একসাথে লাঞ্চ করি। তারপর 2টা থেকে আবার অনুষ্ঠান শুরু হয়। 30 মিনিট পর দীপ ভাইয়া আসলে 2:30 নীরা চলে যায়। নীরা ওর সাথে যেতে বললেও আমি যাইনি। ওকে বললাম, আমি কাবাবের হাড্ডি হতে চাই না। নীরা চলে যাওয়ার ঘন্টাখানেক পর আমি বাসায় যাওয়ার জন্য হলরুম থেকে বের হই। হলরুম থেকে বের হয়ে যেই না বারান্দায় আসি, অমনি অরণ্য ভাইয়া আমার সামনে এসে বলল, আমার সাথে চুপচাপ এসো, দৌড়াবে না, কোনো রকম পালানোর চেষ্টা করবে না, তাহলে পা কেটে ইউনিভার্সিটির গেটে ঝুলিয়ে দিব। এতক্ষণ অনুষ্ঠান দেখতে দেখতে আর নীরার সাথে বকবক করতে করতে আমি অরণ্য ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলাম। হায় আল্লাহ, এখন কি হবে আমার? কেন যে নীরার সাথে চলে গেলাম না? উফ, ঢং করে বলেছিলাম কাবাবের হাড্ডি হতে চাই না। এখন তো এই লাল চোখা আমার হাড্ডি মাংস আলাদা করে আমাকেই হাড্ডি ছাড়া কাবাব বানিয়ে ফেলবে। অরণ্য ভাইয়া আবার আমাকে ধমক দিয়ে বলল, পাটা কি চলবে না কাটবো? আমি আর কোনো উপায় না পেয়ে কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। উনি আমাকে নিয়ে ভার্সিটির পেছনে গিয়ে ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ে পা দুটো সোজা করে হাত দুটো বেঞ্চের দুই পাশে দিয়ে বেঞ্চে হেলান দেওয়ার জায়গায় পিঠ লাগিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে রইল। দুপুরের রোদ থাকলেও বিল্ডিং এর পেছনে বেঞ্চটা হওয়ায় এখানে কোনো রোদ পড়ছে না। এটা ভার্সিটির একদম পেছন দিক। পুরো জায়গায় ছোট ছোট সবুজ ঘাসের উপর 3-4টা বেঞ্চ আর দেয়াল ঘেঁষে 2টা আম গাছ, একটা নারকেল গাছ আর কিছু নাম না জানা গাছ আছে এখানে। আশেপাশে কোনো মানুষ নেই এখানে। উনি আমাকে মেরে ফেললে কেউ জানতে পারবে না। কথাটা মাথায় আসতে একটা ঢোক গিলে আর চোখে ওনার দিকে তাকালাম। তখনই অরণ্য ভাইয়া বলল, আমি না তোমার সাহস দেখে অবাক হচ্ছি। যেখানে ভার্সিটির ভিসি পর্যন্ত আমার সুপারিশ চায় অনেক সময়, সেখানে তুমি একটা ছোট্ট র্যাবিট হয়ে আমার সামনে লাফালাফি করছো। এখানে সাহসের কি পেল উনি? প্রথম দিন উনি যে আমার কথা শুনছিল তা আমি জানতাম না। আজকে সকালে নিজের অজান্তেই আমি ছবিটা তুলে ফেলেছি, আর পরে ওনার ভয়েই তো আমি পালিয়েছি। ভয়ে আমি মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বললাম, সরি ভাইয়া। কানে ধরো। অরণ্য ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি কিছু ভুল শুনিনি তো? উনি আবারও আমাকে ধমক দিয়ে বলল, তুমি এত স্লো কেন? সব কথা তোমাকে 2বার করে বলতে হয় কেন? একবার বললে কি কথা কানে যায় না? ফার্স্ট কানে ধরো, আমার হাতে টাইম কম। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ভাইয়া। আমার কথা শেষ হওয়ার আগেই উনি জোরে ধমকে বলে উঠল, ফার্স্ট। ওনার ধমক শুনে আমার শরীর ভয়ে কেঁপে উঠল। আমি ভয়ে তাড়াতাড়ি কানে ধরলাম। উনি বলল, মাথা উঁচু করে আমার দিকে তাকাও। আমি মাথাটা হালকা উঁচু করতে ক্লিক করে শব্দ হলো একটা। অরণ্য ভাইয়া নিজের ফোন দিয়ে আমার এই কানে ধরা অবস্থার ছবি তুলেছেন। আমি অবাক চোখে তাকাতেই উনি আরো একটা ছবি তুলে ফেললো তখনই। তারপর ফোনের দিকে তাকিয়ে বলল,
এই ছবিটা বেশ হয়েছে, এখন তুমি কান ছাড়তে পারো। আমি কান ছেড়ে দাঁড়ালাম। উনি ফোনে কাউকে টেক্সট করলো মনে হলো। তারপর বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা পকেটে রেখে আরো একটু আমার কাছে এসে বলল, আমার ছবি যদি অন্য একজনের কাছেও যায় তাহলে তোমার এই ছবি পুরো ইউনিভার্সালে ভাইরাল করার দায়িত্ব আমার। রিমেম্বার ইট। তখনই একটা ছেলে কতগুলো গোলাপ ফুল নিয়ে এসে অরণ্য ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই ফুলগুলো দে। বলেই অরণ্য ভাইয়া ছেলেটার হাত থেকে ফুলগুলো নেয়। সেই সাথে সাথেই ছেলেটা চলে যায়। তারপর আমার সামনে ফুলগুলো ধরে বলল, ধর। আমি অবাক হয়ে একবার ফুলের দিকে তাকাচ্ছি তো একবার ওনার দিকে তাকাচ্ছি। মনে মনে ভাবছি, আমি ভুল দেখছি না তো? আচ্ছা, আমি সামনে যা দেখছি তা ফুলই তো? উনি আমাকে এতক্ষণ বকে এখন ফুল দিচ্ছেন। এবার একটু জোরেই উনি বলল, নিঝুম। হঠাৎ এমন চিৎকারে আমি চিন্তার জগৎ থেকে বের হয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ ভাইয়া। উনি বিরক্ত নিয়ে বলল, ফুলগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। কথাটা শুনে খুব রাগ হলো আমার। একবার ইচ্ছে হলো বলে দিই যে আমি কি আপনাকে বলেছি আমাকে ফুল এনে দিন, আমি নিব না আপনার ফুল। কিন্তু ওনাকে কিছু বলার তো সাহসই হলো না আমার। তাই চুপচাপ ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে নিলাম আমি। 7টা টকটকে লাল গোলাপের মাঝে একটা ধবধবে সাদা গোলাপ। ওনার হাত থেকে ফুলগুলো নিতেই উনি বলল, এদিকটা স্টুডেন্ট কম থাকে, একা তো দূরের কথা, অন্য কারোর সাথেও এখানে আসবে না, আন্ডারস্ট্যান্ড? নিজে আমাকে এখানে নিয়ে এসছে, এখন নিজেই বলছে এখানে কারোর সাথে আসবে না। আজব পাবলিক। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। উনি বলল, চলো। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসেই উনি আমাকে বলল, যাও এবার সোজা বাসায় চলে যাও। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসেই উনি আমাকে বলল, বলেই আমার উত্তরের আশায় না থেকে উনি হলরুমের দিকে হাঁটা দিলেন। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গেটের দিকে হাঁটা দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকতেই নাকে এসে লাগলো গোলাপের মন মাতানো গন্ধ। যদিও এখানে 9টা গোলাপের সাথে একটা রজনীগন্ধার ডাল আছে, কিন্তু তার গন্ধ এই 9টা গোলাপের গন্ধের সাথে পেরে উঠছে না। বাসায় আসার সময় একবার ভেবেছিলাম এই পচা লোকের ফুলগুলো ফেলে দিব, কিন্তু ফুল যে আমার বড্ড পছন্দের জিনিস, তাই ফেলতে পারিনি। আর তাছাড়া যে ফুলগুলো দিয়েছে সে পচা হতে পারে, বাট ফুলগুলো তো আর পচা না। শুধু শুধু ওই পচা লোকটার জন্য এত সুন্দর ফুলগুলো কেন ফেলবো আমি? তাই ফুলগুলো বাসায় এনে একটা ফুলদানিতে সাজিয়ে আমার রুমের পড়ার টেবিলের উপর রেখে দিয়েছি। আর সেই ফুলগুলোর গন্ধেই এখন পুরো রুমটা মো মো করছে। টেবিলের কাছে গিয়ে ফুলগুলোর দিকে একটু ঝুঁকে চোখ দুটো বন্ধ করে গন্ধ নিতেই অরণ্য ভাইয়ার এই ফুলগুলো আমার সামনে ধরে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা ভেসে উঠল। কি সুন্দরী না লাগছিল তখন রাগী লাল চোখা মানুষটা। পরনে পাঞ্জাবি, সেট করা চুল, হাতে গোলাপ ফুল, একদম প্রপোজ করা স্টাইল। শুধু ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বললেই হয়ে যেত প্রপোজ করা। মাথায় একটা হালকা থাপ্পড় দিয়ে নিজেই নিজেকে বললাম, ধ্যাত, কি সব ভাবছি আমি? উনি আমাকে প্রপোজ করতে যাবে কেন? তবে আমার একটা কোশ্চেন আছে, তা হলো উনি আমাকে 7টা গোলাপ আর একটা সাদা গোলাপ দিলেন কেন? যেখানে সবাইকে দিল একটা লাল গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল। মনে হয় আমাকে কানে ধরিয়ে ছবি তুলেছেন। এই যা, যেই ছবির জন্য আজ এত কিছু হলো, আমি তো সেই ছবির কথাই ভুলে গিয়েছি। ছবিটাকে হাইড করতে হবে তো, তা না হলে যদি কারো হাতে যায় তাহলে আমার কানে ধরা ছবি সবাই দেখবে। তাড়াতাড়ি ফোনের চার্জটা খুলে বিছানাতে গিয়ে বসে ছবিটা বের করি। ছবিটার দিকে তাকিয়ে ভাবি, কেউ দেখলে বলবে এই ছেলেটা এত পচা যে এই ছবি তোলার অপরাধে আমার জান বের করে ফেলেছিল। পচা ছেলে কোথাকার। বলেই ছবিটাকে মুখ ভেঙচি কেটে দিয়ে হাইড লিস্টে পাঠিয়ে দিলাম। তারপর ফোনে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম। দোতলার বারান্দায় ডান কাঁধে ব্যাগ, হাতে একটা বই, সাথে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আর আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে নীরা। কালকে বিকেলে নীরার বড় বোন নিতু আপু এসেছে ওদের বাসায়। নিতু আপুর 6 বছরের মেয়ে সুপ্তি নীরার জন্য পাগল। ওদের বাসায় আসলেই সুপ্তির সব কিছু নীরাকেই করে দিতে হবে। নীরা ছাড়া কারো হাতে খাবে না, কারোর সাথে ঘুমোবে না, এমনকি গোসলটাও নীরাকেই করিয়ে দিতে হবে। আজকেও তার সেই একই বাহানা। এখন বাজে 11:45। এত বেলা পর্যন্ত সে খাচ্ছে না নীরার জন্যে। তাই বাধ্য হয়ে নিতু আপু নীরাকে ফোন করেছে। নীরা ফোনে তাকে প্রায় 10 মিনিট ধরে বোঝাচ্ছে এতক্ষণ ধরে হাতে বই খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আর। তাই বই আর খাতাটা বারান্দার রেলিং এর উপর রেখে সামনে তাকালাম। এই বিল্ডিং এর সামনে সবুজ ঘাসের মাঠ। মাঠের পরে ইউনিভার্সিটির 1 নম্বর গেট। কিছুক্ষণ পরপরই কেউ না কেউ এই গেট দিয়ে ঢুকছে না হয় বের হচ্ছে।
গেটের পাশেই আছে একটা কাঠের টুল। টুলটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে 50-55 বছর বয়সী একটা লোক। পরনে হালকা আকাশি রঙের দারোয়ানের ইউনিফর্ম, লম্বা 5 ফুট 5 থেকে 7 ইঞ্চির মতো হবে, হালকা ভুঁড়িও আছে, মুখে দাড়ি গোঁফ নেই, মাঝারি সাইজের চুলগুলো কালো। আচ্ছা, এই বয়সে ওনার চুলগুলো সাদা হওয়ার কথা না, কালো কেন? তাহলে কি উনি চুলে কলপ দেন? হবে হয়তো, না হলে এই বয়সে কালো চুল তো থাকার কথা না। যেখানে আমার 19 বছর বয়সী একটা চুল সাদা হয়ে গিয়েছে, সেখানে ওনার 50+ বয়সে চুল পাকবে না? এটা তো হতেই পারে না। তাহলে তো অন্যায় হয়ে যাবে, প্রকৃতির নিয়ম ভাঙার অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি হবে তার মাথার সব চুল ফেলে তাকে ন্যাড়া করে ফেলা। যাদের চুল সাদা তারা ন্যাড়া হলে কি তাদের আবারও কালো চুল হয়? গুড কোয়েশ্চেন, গুগল সার্চ করে দেখ। আমার ভাবনার রীতি ঘটলো। নীরা ডাকে, জুম জুম চল। নীরা পেছন থেকে বলে উঠলো। আমি ঘুরে নীরার দিকে তাকানোর সেকেন্ড সময় পরেই কানে এলো কিছু মানুষের চিন্তিত কণ্ঠস্বর। অরণ্য ভাই, আপনি ঠিক আছেন তো? অরণ্য, তোর কোথাও লাগেনি তো? কে করলে এমন কাজ? কার এত দুঃসাহস? কোত্থেকে পড়লো বইটা? কথাগুলো শুনে দোতলা থেকে নিচে ঝুঁকে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে উপরের দিকে তাকিয়ে আছে। আমি নিচের দিকে উকি দিতেই আমাদের চোখাচোখি হয়। তখনই অরণ্য ভাইয়ার পাশে দাঁড়িয়ে থাকে ঈশান ভাইয়া পায়ের কাছে থেকে আমার খাতাটা তুলে হাতে নিয়ে খাতার উপরে লেখা আমার নামটা পড়ল, সিনহা ইসলাম নিঝুম। অরণ্য ভাইয়া আমার দিক থেকে মুখ ঘুরিয়ে ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি, চল, ওরা আমাদের জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে। বলি ঈশান ভাইয়ার হাতে থাকা আমার খাতা আর অন্য একটা ছেলের হাতে থাকা আমার বই নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। নীরা আমার পাশ থেকে বলে উঠল, হাই হাই, তোর বই খাতা অরণ্য ভাইয়ের মাথায় পড়লো কিভাবে? আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, রেলিং এর উপরে রেখেছিলাম, আমি তোর দিকে ঘুরতেই ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নীরা চিন্তিত কণ্ঠে বলল, এখন কি করবি? সামনের সপ্তাহ থেকে মিট শুরু, বই কিভাবে উদ্ধার করবি? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বই খাতা আর পড়ার জন্য মাথা পেল না। উফ, অরণ্য ভাইয়ের মাথাতেই পড়তে হলো। এর থেকে ভালো হতো যদি আমার মাথায় পড়তো, একটাতে মন না ভরলে 10টা পড়তো। সাদা কালো চেকের শার্টটা কোনই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো জিন্সের প্যান্ট, হাতের কবজিতে পরনে ঘড়ি, বেগ ব্রাশ করা, চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে আছে, কয়েকটা চুল কপালে পড়ে আছে, কিন্তু তাতে তার সুন্দর কমার বদলে আরো বাড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার সামনে বসে আছে ইউনিভার্সিটির, না না, ঠিক ইউনিভার্সিটির না, আমার দেখা সব থেকে সুদর্শন পুরুষ। কিন্তু আমি আপাতত তার রূপে মুগ্ধ হচ্ছি না। আমার এখন তাকে চিবাতে ইচ্ছে করছে। তিনি যেমন তার হাতে থাকা বার্গারটাকে চিবাচ্ছেন, আমারও ঠিক তেমনই তার মাথাটাকে চিবোতে ইচ্ছে করছে। ক্যান্টিনে তার পাশে দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট ধরে। পাশের একটা টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে আছে নীরা। যদিও অরণ্য ভাইয়ের ভয়ে কেউ সরাসরি এই দিকে তাকাতে পারছে না, বাট সবাই আর চোখে আমাকে দেখছে, আর ফিসফিস করে যে আমাকে নিয়েই কথা বলছে তা আমি বেশ বুঝতে পারছি। অনেক সাহস সঞ্চয় করে ক্যান্টিনে এসে অরণ্য ভাইয়াকে সরি বলেছিলাম, কিন্তু উনি হ্যাঁ না কিছুই বললো না। আগের মতো বার্গার চিবাতে চিবাতে ফোন চালিয়ে যাচ্ছে। ভাবখানা এমন যেন আমি এখানে দাঁড়িয়ে নেই আর আমি ওনাকে কিছু বলিও নি। তার কিছুক্ষণ পরে আনিশা আর মিথি আপু ওনাকে আমার বই খাতা দিয়ে দিতে বললে উনি মুখ খুললেন, বলেন আমি নাকি ভয়ানক অপরাধ করেছি, আমি নাকি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপর বই খাতা ফেলেছি। এই ভয়ানক অপরাধের শাস্তি আমাকে পেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এই ভয়ানক অপরাধের শাস্তি ঠিক হচ্ছে ততক্ষণ আমার বই খাতা তার কাছে থাকবে। ওনার বন্ধুরা ওনাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ওনার সেই এক কথা, আগে শাস্তি জারি হবে পরে বই দিবে। আমি অবাক হই ওনার কথা শুনে। 360 পেজের বই আর এক দিস্তার খাতা কারোর মাথার উপর ফেলে কেউ কাউকে খুন করার প্ল্যান করে? অন্তত আমি তো এমন গাধা মার্কা প্ল্যান জীবনেও করব না। আমি ওনাকে মারতে চাইলে ওনার ওই জিরাফের মতো লম্বা গলাটা টিপে মারবো একদম। তারপর প্রায় 30 মিনিটে উনি 2টা বার্গার আর ছোট 1 বোতল কোকাকোলা খেয়ে খাওয়ার ইতি টানলেন। তারপর ফোনটা পকেটে রেখে ক্যান্টিনের ছোট ছেলেটিকে ডেকে বিল দিলেন আর আমাকে উদ্দেশ্য করে বললেন, কালকে তোমার শাস্তি ঠিক করা হবে, আর তখনই তুমি তোমার বই খাতা পাবে। বলে বসা থেকে উঠে হন হন করে ক্যান্টিন থেকে বের হয়ে গেলেন। আমি সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকলাম, এই কথাটা উনি তো আমাকে আগেই বলতে পারতো। এর জন্য 30 মিনিট ধরে কলা গাছের মতো দাঁড় করিয়ে রাখার কি দরকার ছিল? নিশ্চয়ই এটাও আমার জন্য একটা শাস্তি ছিল। সারা রাত ভয়ে আর টেনশনে ঘুমাতে পারিনি।
সকাল থেকে একটা ক্লাসেও মনোযোগ দিতে পারিনি। দুপুর 2টা থেকে ক্লাস থেকে স্যার বের হতেই আমি নীরাকে রেখে প্রায় এক প্রকার দৌড়ে লাইব্রেরিতে চলে যাই। আজকে সকালে যখন গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছিলাম, তখন ওই দিন যে ছেলেটা অর্ণ ভাইয়ার হাতে ফুল এনে দিয়েছিল, সেই ছেলেটা এসে আমার দিকে একটা চিরকুট এগিয়ে দিয়ে বলেছিল, ভাই দিয়েছে। ধবধবে সাদা 2 ভাঁজ করা খাতার পেজটা খুলে দেখি তাতে লেখা, দুপুর ঠিক 2টায় ক্লাস শেষ হলে লাইব্রেরিতে চলে আসবে, দেরি করলে শাস্তির পরিমাণ বাড়বে। দৌড়ে লাইব্রেরিতে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওনাকে পেলাম। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে ওনাকে দেখতে লাগলাম। লাইব্রেরি এক কর্নারের চেয়ারে হেলান দিয়ে একটা মোটা বই 2 হাতে ধরে পড়ছে সে। পরনে পার্পল কালারের শার্ট, কালো জিন্সের প্যান্ট, সব সময়ের মতো শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, বেক ব্রাশ করা চুল আর হাতের ব্র্যান্ডেড ঘড়ি। সামান্য বই পড়তে বসলেও যে কাউকে এতটা সুন্দর লাগে ওনাকে না দেখলে হয়তো জানতামই না। কামান নিঝুম, এখন তোর ওনাকে দেখে মুগ্ধ হওয়ার সময় না, দেরি করলেই শাস্তি বাড়বে। তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কাছে গিয়ে দাঁড়াতেই উনি আমার দিকে না তাকিয়ে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, 10 মিনিট লেট। আজব, উনি আমার দিকে না তাকিয়ে কিভাবে বুঝলো যে আমি এসেছি? অন্য কেউ তো আসতে পারতো। এই প্রশ্নগুলো আপাতত মাথা থেকে বের করে আমি ওনাকে বললাম, আসলে ভাইয়া আপনি কোথায় ছিলেন তা তো আমি জানি না, তাই খুঁজতে গিয়ে লেট হয়ে গিয়েছে, সরি ভাইয়া। উনি কিছু না বলে উঠে দাঁড়ালেন। টেবিলের উপরে রাখা আমার বই আর খাতাটা আমার দিকে দিয়ে বললেন, এই খাতার লাস্ট পেজে লেখা আছে কোন দিন কোন সময় আমার সাথে দেখা করবে। মিডের পর থেকে সপ্তাহে যেই দিন যে সময় আমার সাথে দেখা করার কথা লেখা আছে, সেই দিন সেই সময় লাইব্রেরিতে চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? আমি মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর অর্ণ ভাইয়া চলে গেল আর আমি একটা চেয়ার টেনে বসে টেবিলের উপর ব্যাগটা আর বইটা রেখে খাতার লাস্টের পেজ বের করে দেখতে লাগলাম। সেখানে লেখা, স্যাটারডে 10:30 থেকে 11:30, সানডে 1টা থেকে 2টা, মানডে 10:30 থেকে 11:30, টুইসডে 2টা থেকে 3টা, ওয়েডনেসডে 10:30 থেকে 11:30, থার্সডে 12টা থেকে 1টা। আমি হতাশ হয়ে বসে বসে ভাবতে লাগলাম, প্রতিদিনে এই 1 ঘন্টা সময় উনি আমাকে দিয়ে কি করাবেন? ইউনিভার্সিটি মানেই 2 দিন পর পর অনুষ্ঠানে মেতে ওঠা। মিড এক্সাম শেষ হতে না হতেই চলে এলো পয়লা ফাল্গুন আর সাথে ভ্যালেন্টাইন ডে। বৃহস্পতিবার মিড এক্সাম শেষ হয়েছে আর আজ শনিবার রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার চিন্তা হচ্ছে আজকে 10:30 অরণ্য ভাইয়ের সাথে লাইব্রেরিতে দেখা করতে যাওয়ার কথা। শাস্তি স্বরূপ 1 ঘন্টা থাকতে হবে। কি করবেন এই 1 ঘন্টা উনি আমার সাথে? আমাকে কি উনি এই 1 ঘন্টা ওই দিনের মতো কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? হায় আল্লাহ, প্রতিদিন এমন করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তুমি শেষ হয়ে যাব, মরেই যাব আমি। তবে আজকে গিয়ে ওনাকে একটা থ্যাঙ্কস দিব। আসলে উনি ওই দিন আমার খাতা বই যে একদিনের জন্য নিয়ে গিয়েছিল তা নিয়ে শুধু শুধু নিজের কাছে রেখে দেয়নি। ওই দিন বাসায় নিয়ে বইটা খুলতেই তার ফার্স্ট পেজের সাথে স্ট্যাপলার করা একটা চিরকুট পাই। তাতে লেখা, বার করা কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বা। বইয়ে পড়ার পেজগুলো খুলে দেখি উনি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। তাছাড়া উনি আমার নোট খাতাতেও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। ম্যাথগুলোও চেক করেছে, 2-1টা ম্যাথ ভুল ছিল তা ঠিক করে দিয়েছে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে উনি আমাকে এতটা হেল্প করতে পারে। মনে হচ্ছিল হয়তো আমাকে ভুলগুলো মার্ক করে দিয়েছে যাতে আমি খারাপ রেজাল্ট করি, আর এটাও আমার একটা শাস্তি। কিন্তু যখন দেখলাম যে উনি আমার ম্যাথগুলো চেক করছে আর ভুল ম্যাথগুলো ঠিক করে দিয়েছে, তখন কেন যেন মনে হলো উনি এতটাও খারাপ হবে না। তাই আমি ওনার সাজেশনটা ভালো করে পড়ি আর নীরাকেও দিই, যার ফলে দুজনেরই অনেক ভালো এক্সাম হয়। ক্লাস শেষে এইসব ভাবতে ভাবতে লাইব্রেরিতে যেখানে অরণ্য ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল সেখানে যাই। গিয়ে দেখি অরণ্য ভাইয়া এখনো আসেনি। তাই আমি একটা চেয়ার টেনে বসে ফেসবুক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন ধপা আশ করে আমার পাশের চেয়ারে বসে পড়লো। আমি ফোনের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। পরনে সাদা শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে ব্লু জিন্সের প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো কিছুটা এলোমেলো, 2-1টা চুল কপালে এসে পড়েছে। কপালে নাকে ফোঁটা ফোঁটা ঘাম জমে আছে। ওনাকে দেখতে আজ বেশ ক্লান্ত লাগছে, আর এই ক্লান্ত মুখটাই দেখতে অনেক মায়াবী লাগছে। চোখই ফেরানো যাচ্ছে না। আচ্ছা, মানুষ ঘামলে বুঝি তাদের মায়াবী লাগে? কোথায়, আগে তো কাউকে দেখিনি। তাহলে ওনাকে এত কেন মায়াবী লাগছে? ওনার দিকে তাকিয়ে এইসবই ভাবছিলাম, তখনই উনি ফট করে চোখ মেলে আমার দিকে তাকায়। আমিও ওনার দিকেই তাকিয়েছিলাম। তাই হঠাৎ উনি আমার দিকে এভাবে তাকাতে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম। যদি এখন আবার বকা দেয় ওনার দিকে তাকিয়ে থাকার অপরাধে। আমি উঠে দাঁড়াতেই উনি বললেন, বস।
আমি বসতেই উনি সোজা হয়ে বসে প্রশ্ন করলেন, মিট কেমন হয়েছে? আমি হাসি মুখে বললাম, অনেক ভালো হয়েছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য। আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট এক্সামের খাতায় 2টা গোল্লা পাবে তা তো হয় না, হ্যাঁ? তাই তোমাকে সাজেশন দিয়েছি। আর আমি এখন থেকে তোমাকে 1 ঘন্টা করে পড়াবো। আমি তোমাকে যে পড়া দিব তা পরের দিন না পারলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝছো? ওর এক কথা শুনে আমার মুখের হাসিটাই উড়ে গেল। ইউনিভার্সিটিতে এসে এখন উনি আমাকে প্রাইভেট টিউটরদের মতো পড়াবেন? আমি অসহায় মুখ করে মাথা নেড়ে হ্যাঁ বললাম। গুড। Now take your fundamental of mathematics book and notebook. আজ 1 ফাল্গুন, ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হবে। আমার মোটেও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু নীরার জন্য যেতে হচ্ছে। আজ 1 ফাল্গুনের সাথে ভ্যালেন্টাইন ডে। আজকের দিনে দীপ ভাইয়ার সাথে দেখা না করলে হয় না তার। আর আজকের দিনে ইউনিভার্সিটি ছাড়া বাসা থেকে ওকে বেরও হতে দিবে না। এদিকে দীপ ভাইয়ারও সকালে ইউনিভার্সিটিতে ফাংশনের কিছু কাজ আছে, তাই সকালে আসা সম্ভব না। আর বিকেলের দিকে ইউনিভার্সিটির কথা বলে বাসা থেকে বের হলে সন্দেহ করবে না, তাই সকাল সকাল সেজেগুজে ওকে ইউনিভার্সিটিতে আসতেই হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকতে হবে। একা একা এতক্ষণ কি করবে বেচারি? তাই এক প্রকার টেনে টুনেই আমাকে আনলো। সিম্পল একটা কাঁচা হলুদ রঙের চুড়িদার, সাথে ম্যাচিং করা কানের দুল, হাতে একটা ব্রেসলেট, পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো বাঁ দিকে সিথি করে ছেড়ে দিলাম। ইউনিভার্সিটিতে গিয়ে দেখি সবাই শাড়ি পরে এসেছে, শুধু আমি একাই চুড়িদার পরে এসেছি। নিজেকে এলিয়ান লাগে এইসব অনুষ্ঠানে আসতে, তবু আমি শাড়ি পরবো না, মানে না। হলরুমে ঢুকতে যাব ঠিক তখনই অরণ্য ভাইয়া ও হলরুম থেকে বের হতে যাচ্ছিল। সবুজ রঙের উপর হলুদ সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি, সাথে হলুদ প্যান্ট। আজও পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত ভাঁজ করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, বেক ব্রাশ করা চুল তার। উনি আর আমি সামনাসামনি হতে অরণ্য ভাইয়ার সাথে আমার চোখাচোখি হয়। অরণ্য ভাইয়াকে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কেন জানি হার্টবিট বেড়ে যায়। কিন্তু কেন? উনি তো এখন আমাকে ধমক দিচ্ছে না, আর না লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে কেন? কিছু সময় পর অরণ্য ভাইয়া আমার চোখ থেকে চোখ সরিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, শাড়ি পরে আসনি কেন? আমি স্বাভাবিক কণ্ঠেই বললাম, আসলে ভাইয়া আমার শাড়ি পরতে ভালো লাগে না, তাই। আমাকে আর না বলতে দিয়ে অরণ্য ভাইয়া চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল। আমি আর কিছু না বলে মাথা উপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। উনি বেরিয়ে গেলেন, আর আমিও গিয়ে নীরার পাশে বসে পড়লাম। আজকে নীরার সাথে দুপুরেই আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনে আজকের তোলা ছবিগুলো দেখছিলাম আমি। হঠাৎ নীরার তোলা আমার একটা সিঙ্গেল ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিটা আমি তুলতে চাইনি, নীরা এক প্রকার জোর করেই তুলেছিল। আমি ইউনিভার্সিটির বাগানের অলকানন্দা গাছের সামনে ঘাসের উপর বসে আছি। আমার পরনে হলুদ চুড়িদারটার সাথে আমার চারপাশে হলুদ অলকানন্দা ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু তা দেখে ছবিটাতে আমার চোখ আটকানি। আমার চোখ আটকে গিয়েছে ঠিক আমার পেছনে অরণ্য ভাইয়াকে দেখে। আমার ঠিক পেছনে ফোন কানে নিয়ে উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। উনি ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলেন। যখন আমার ঠিক পেছন দিয়ে যাচ্ছিলেন তখনই হয়তো উনি কোনো কারণে এইদিকে তাকায় আর নীরা ক্লিক করে ছবিটা তুলে ফেলে। তখন ছবিটা ভালো করে দেখা হয়নি, কারণ ছবিটা তোলার সাথে সাথে দীপ ভাইয়া ইউনিভার্সিটির সামনে এসে নীরাকে ফোন করে। তারপর আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, তার মানে উনি দেখেছেন ছবিটা তুলতে। তখন হয়তো উনি ব্যস্ত ছিল আর আমরাও তাড়াহুড়ো করে এসে পড়েছি, তাই উনি কিছু বলেননি। কিন্তু কালকে ইউনিভার্সিটিতে গেলে তো আবারও আমাকে ধরবে, তখন কি হবে? আমার ছবিটা কি ডিলিট করে দিব? বাট ডিলিট করলেও উনি যদি আমার কথা বিশ্বাস না করে, তখন ঘোড়ার ডিম, নীরার ছবি তোলার টাইম পায়নি, আর উনিও আর এসে তাকানোর টাইম পায়নি। এই ছবিটাকেই হাইড লিস্টে ছুঁড়ে ফেলে দিলাম আমি। ভীত পায়ে হেঁটে লাইব্রেরিতে যাচ্ছি আমি। কে জানে অরণ্য ভাই আজকে আমার কি হাল করবে। একবার ভেবেছিলাম আজকে ভার্সিটিতেই আসবো না, কিন্তু পরে ভেবে দেখলাম আজকে না আসলেও কালকে তো সেই আসতেই হবে, তার কাছে তো যেতেই হবে। তার উপর আজকে উনি যে পরিমাণ শাস্তি দিবে, কালকে গেলে তার থেকে বেশি শাস্তি দিবে, তাই আজকে যাওয়াটাই বেটার। আজকে উনি আমাকে ঠিক কি শাস্তি দিবে? একে তো ওনার পারমিশন ছাড়া আরও একটা ছবি তুলেছি, তার উপর উনি যা পড়া দিয়েছে, টেনশনে সব ভুলে গিয়েছি আমি। আজকে আমার কি হবে? মনে হয় না আজকে এই লাল মরিচের হাত থেকে বেঁচে ফিরতে পারবো আমি। আল্লাহ, আজকে যেন অরণ্য ভাইয়া অনেক অনেক বিজি থাকে, পড়ানোর টাইমই না পায়। আমিন। এটা বলেই আস্তে আস্তে লাইব্রেরিতে ঢুকে পড়ার জায়গায় যাই আমি। গিয়ে দেখি অরণ্য ভাইয়া আসেনি। বেশি খুশি হতে পারলাম না, কারণ উনি মাঝে মাঝে আমার থেকে আরো 5-7 মিনিট পরে আসে।
ইস, যদি না আসতো কতই না ভালো হতো। না, এইসব ভাবনা না ভেবে এই সুযোগে পড়াগুলো একটু রিভাইজ দিতে থাকি। বই বের করে পড়াগুলো মনোযোগ দিয়ে রিভাইজ পড়ছিলাম। পড়তে পড়তে আনমনেই পাশে তাকাতেই ভয় পেয়ে ফট করে দাঁড়িয়ে যাই, কারণ আমার পাশের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে অর্ণব ভাইয়া। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি, অর্ণব ভাইয়া এখানে কখন এলেন আর আমার পাশেই বা কখন বসলেন? আমি টের পেলাম না কেন? উনি এত নিঃশব্দে হাঁটতে পারে? আচ্ছা, এটা অরণ্য ভাইয়াই তো, কোনো ভূত টুত না তো? এত নিঃশব্দে তো কোনো মানুষ হাঁটতে পারে না, নিশ্চয়ই উনি কোনো ভূত প্রেত হবে। আল্লাহ বাঁচাও! এই ভূতের হাত থেকে রক্ষা পাবো কিভাবে? দৌড় দিব? দৌড় দিলে কি হবে? ভূতটা তো সেকেন্ডের মধ্যে উড়ে গিয়ে আমাকে ধরে ফেলবে। এই ভূতের হাতে পড়ার থেকে তো অরণ্য ভাইয়ার কাছ থেকে শাস্তি পাওয়া অনেক ভালো ছিল। না, আমাকে তো ভয় পেলে চলবে না, আমাকে তো সাহস রাখতে হবে। কার্টুনে দেখেছি ভূতের সামনে ভয় পেলে ভূত আরো বেশি ভয় দেখায়। আমি সাহস নিয়ে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আঙুল দাঁড় করিয়ে বললাম, এই খবরদার ভূত, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না। আমি এইসব ভূতে টুতে ভয় পাই না, আমি খুব সাহসী মেয়ে। অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল। হোয়াট? আমি ভয় কেঁপে উঠলেও পরক্ষণে আবারও নিজের মনে সাহস সঞ্চয় করে বলে উঠলাম, বাহ, ভূতবাবু তো দেখি শুধু দেখতেই অরণ্য ভাইয়ার মতো না, কথাতেও তার কপিকেট। অরণ্য ভাইয়া চেয়ার থেকে উঠে আমার দিকে আগাতে আগাতে বলল, আমি ভূত না। অরণ্য ভাইয়া সামনে এগোতেই থাকে, আমিও ভয় পেছাতে থাকি। পেছাতে পেছাতে আমার পিঠ গিয়ে ঠেকে যায় বুক শেলফে। অরণ্য ভাইয়া আমার ঠিক সামনে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তা কি দেখে তোমার মনে হলো যে আমি ভূত? আমি চেয়েও যেন কথা বলতে পারছি না, ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অরণ্য ভাইয়া আবারও ধমক দিয়ে বলল, আনসার মি। ধমক খেয়ে ভয় পেয়ে আমি তোতলাতে তোতলাতে বললাম, আসলে আসলে ভাইয়া, আপনি যে এসেছেন আমি কোনো শব্দ পাইনি। তো নিঃশব্দ তো কোনো মানুষ হাঁটতে পারে না, তাই আমি ভেবেছিলাম। তাই তুমি ভেবেছিলে আমি ভূত? আমার জানা মতো ভূতের পা থাকে না, থাকলে উল্টো থাকে। আমার পায়ের দিকে তাকিয়ে দেখো তো। আমি ভীতু অসহায় চোখে অরণ্য ভাইয়ের মুখের দিকে তাকালাম। যদি সত্যি সত্যি ওনার পা উল্টো হয় তাহলে তো আমি তা দেখেই মরে যাব। আমি ওনার মুখের দিকে তাকাতে উনি আমাকে চোখ দিয়ে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে আল্লাহর নাম নিতে নিতে ওনার পায়ের দিকে তাকালাম। না, পা তো ঠিকই আছে, তার মানে উনি অরণ্য ভাইয়াই। পরক্ষণে মনে পড়লো আবার, ভূতটা তো রূপ পাল্টে মানুষ সেজেছে, তাহলে পাও নিশ্চয়ই মানুষের মতো করে নিয়েছে। আমার ভাবনার মাঝে অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল, কি ভাবছো? ভূত রূপ চেঞ্জ করে পাও চেঞ্জ করে ফেলেছে? এবার আমি পুরোপুরি শিওর হলাম যে এটা ভূত, এটা কোনো মানুষ না, এটা ভূতই হবে। তা না হলে আমার মনের কথা কিভাবে জানলো? আল্লাহ রক্ষা করো। অরণ্য ভাইয়া আবারও বলল, ভূতদের বডিতে ব্লাড ফ্লো করে না, তাই তাদের গা ঠান্ডা হয়। এই বলেই উনি আমার খুব কাছে এসে আমার দুই কাঁধের দুপাশে নিজের হাত দুটো রেখে আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, কিন্তু আমার তো গা গরম। আমার কপালের সাথে যেন ওনার কপাল না, ওভেন থেকে বের করা সদ্য বাটিটা লাগলো। আমি তৎক্ষণাৎ নিজের কপাল সরিয়ে ওনার কপালে আমার ডান হাতের পিঠ দিয়ে বলে উঠলাম, ভাইয়া আপনার গায়ে তো ভীষণ জ্বর। উনি ঝট করে 2 পা পিছনে চলে গেলেন, চেয়ারে বসতে বসতে বলল, কপি বের করো। আজকে পড়ানো লাগবে না, আপনার গায়ে অনেক জ্বর, চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এগুলো করে পড়া ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? চুপচাপ বই বের করো। মেজাজ আমার চরম খারাপ হলো। আমি ওনার ভালোর জন্য বললাম, আর উনি এই জন্যই মানুষের ভালো চাইতে নেই। উনি জ্বরে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও আমি তাকে ধরে বলবো না। মনে মনে কথাগুলো বলতে বলতে ব্যাগ থেকে খাতাটা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। আমি আজকে খুব খুশি। আজকে মিডের রেজাল্ট দিয়েছে। 20-এর মধ্যে আমি শুধু একটা সাবজেক্টে পেয়েছি 14.5। এটাই আমার সর্বনিম্ন মার্ক। বাকি সব সাবজেক্টে 16, 17, 18.5। নীরাও খুব খুশি, সেও প্রত্যাশা থেকে বেশিই পেয়েছে। তবে আমার আর নীরার এই ভালো রেজাল্টের উপর অরণ্য ভাইয়ার সাজেশনের অবদান আছে। তার সাজেশন না পেলে সব সাবজেক্টে হয়তো আমি 12 থেকে 16 ঘরে পেতাম। আজকে তাকে একটা ধন্যবাদ দিব। শুধু খালি মুখে ধন্যবাদ দিলে কেমন দেখায় না? তাছাড়া এত কষ্ট করে উনি আমাকে পড়ান, তার জন্যও তো তাকে কিছু দেওয়া উচিত, তাই না? কিন্তু কি দেয়া যায়? কিছুই তো মাথায় আসছে না আমার। থাক, এখন গিফট নিয়ে না ভাবি, নীরার সাথে আলোচনা করে কিছু একটা পরে ভেবে নিবনে। এখন শুধু ধন্যবাদটাই দিব। খুশি খুশি মুখ নিয়ে লাইব্রেরিতে গেলাম। গিয়ে দেখি অর্ণব ভাইয়া আগে এসে লাইব্রেরিতে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। গায়ে নীল রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট, মুখে খুব সিরিয়াস একটা ভাব নিয়ে বলছে, This deal is very important to us, so I won't allow any mistake, understand?
ফোনের ওপাশের ব্যক্তি কি বললো তা আমি শুনতে পেলাম না, তবে না শুনেই ধারণা করা যায় ওপাশের ব্যক্তিটা হয়তো এখন ভীত কণ্ঠে বলছে, ইয়েস স্যার। আমি গিয়ে আস্তে করে ওনার পাশে বসে ভাবতে থাকলাম, আচ্ছা উনি মানুষ নাকি রোবট? নিজের লেখাপড়া আমাকে পড়ানো, ইউনিভার্সিটির বিভিন্ন ফাংশনের এত এত দায়িত্ব, তার উপর আবার অফিসও নাকি করেন। উনি একসাথে এত কিছু কিভাবে করতে পারে? উনি একা যে পরিমাণ কাজ করে আমি 3টা হলেও তা করতে পারতাম না। আমার ভাবনার সেখানেই সমাপ্তি ঘটে ওনার কথায়। উনি ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে আমাকে জিজ্ঞেস করলো, আজকে না মিডের খাতা দিছে, কত পাইছো? আমি খুশি খুশি মুখে ওনাকে সব সাবজেক্টের নাম্বার বলে যেই না ওনাকে ধন্যবাদ বলতে যাব, ঠিক তখনই উনি গম্ভীর কণ্ঠে বলল, আমি তো তোমার মুখের হাসি দেখে ভেবেছিলাম তুমি অল সাবজেক্টে 20 পেয়েছো। এই রেজাল্ট করে তোমার মুখে এত হাসি। আরে আমি তো সিজিপিএ 4 পেয়ে এত খুশি হই নাই। ওনার অপমানজনক কথাগুলো শুনে আমার মুখের হাসি উড়ে গেল। উনি তার গম্ভীর কণ্ঠে আবারও বলল, আরো অনেক ভালো করে পড়তে হবে তোমার। মিডে আমি পড়াতাম না, তাই এটা নিয়ে তোমায় তেমন কিছু বললাম না, কিন্তু ফাইনালে 50-র মধ্যে তুমি যেন কোনো সাবজেক্টে 4 নিচে না পাও। ফাইনালে বাই এনি চান্স কোনো সাবজেক্টে 40 নিচে পেলে উনি আমার ঠিক কি হাল করবে তা ভেবে মুখে কিছু বলার শক্তিই ছিল না আমার, তাই শুধু উপর নিচে মাথা নাড়লাম। আমি রাতে মা খাওয়ার জন্য ডাকলে বলেছিলাম খাবার টেবিলে বেড়ে রাখতে, আমার পড়া শেষ হলে পরে আমি খেয়ে নিব, কিন্তু পরে আর খাওয়া হলো না, কারণ পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে মার এক গাদা বকাও শুনতে হয় এর জন্য। রাতে টেবিলে ঘুমানোর ফলে সকালে ঘুম থেকে উঠতেই ঘাড় ব্যথা শুরু হয়। এই সকাল সকাল ঘাড়ে মেসেজ করে মুভ দিয়ে দিতে ইউনিভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে যায় আমার, তাই সকালে নাস্তাটাও করতে পারিনি। কালকে দুপুরেও শুধুমাত্র 2টা স্যান্ডউইচ খেয়েছি। ক্ষুধার চোটে কিছুই যেন দেখছি না এখন চোখে। টানা 2টো ক্লাস শেষ হয়ে ব্রেক টাইম হলেই নীরাকে টেনে নিয়ে এক প্রকার দৌড়ে ক্যান্টিনে চলে যাই। গিয়ে ক্যান্টিনের ভাইয়াটাকে বললাম, ভাইয়া 1 প্লেট নুডলস, একটা বিফ বার্গার, একটা চিকেন রোল, একটা ভেজিটেবল রোল, একটা স্যান্ডউইচ আর একটা 1 লিটারের কোকা কোলা দিবেন। ক্যান্টিনের ভাইয়া বলল, আচ্ছা। বলেই উনি খাবারগুলো দিতে লাগলেন। আমি নীরাকে জিজ্ঞেস করলাম, তুই কি খাবি? বলে নীরার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে নীরাকে আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? নীরা অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই এগুলো সব একা খাবি? আমি ভাবলেশীনভাবে উত্তর দিলাম, হ্যাঁ খাবো। নীরা চিন্তিত কণ্ঠে বলল, দোস্ত তোর শরীর ঠিক আছে তো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ কেন? নীরা কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, যে মেয়ে একটা বার্গার খেলে কিংবা 2টো রোল খেলে আর কিছু খেতে পারে না, সেই মেয়ে আজ একসাথে এত কিছু খাবে? আমি স্বাভাবিকভাবেই বললাম, আরে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর লেট হয়ে গিয়েছিল দেখে সকালেও খেতে পারিনি। সেই কালকে দুপুরে যে তোর সাথে 2টো স্যান্ডউইচ খেয়েছি, আর কিচ্ছু খাইনি। নীরা অবাক হয়ে বলল, তাই বলি এত কিছু খাবার খাবি? আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ এত খাবার খাবো। এবার তুই কি খাবি না নাকি চল তো, আমার খুব ক্ষুধা লাগছে। নীরা আর কোনো কথা না বলে শুধু একটা বার্গার নিল, আর আমি আর নীরা বসার জন্য ফাঁকা টেবিল খুঁজতে লাগলাম। ঠিক তখনই পাশের টেবিল থেকে একটা মেয়ে আমার নাম ধরে ডেকে উঠলো, নিঝুম, এই নিঝুম, এদিকে চলে এসো। কণ্ঠস্বর অনুসরণ করে পাশে তাকিয়ে দেখি মিথি আপু আমাকে হাত নেড়ে ডাকছে, আর তার সাথে আনিশা আপু, আশিক ভাইয়া, ঈশান ভাইয়া, অরণ্য ভাইয়া বসা। আমি কাছে যেতেই আপু বলে উঠলো, তোমরা তো দুজনে এখানে, 2টো চেয়ার ফাঁকা আছে, এখানেই বসে পড়ো। কি আর করার, এখানেই বসতে হলো। আনিশা আপুর পাশে নীরা, নীরা পাশে আমি, আর আমার পাশে অরণ্য ভাইয়া। বসে খাবারের ট্রেটা টেবিলে রাখতেই দেখি সবাই একবার আমার খাবারের দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। প্রথমে কারণটা মাথায় না আসলেও কিছুক্ষণ পর বুঝতে পারলাম সবাই আমার ট্রেতে এত খাবার দেখে আমার দিকে এইভাবে তাকাচ্ছে। লজ্জায় এখন আমার এখান থেকে দৌড় দিতে ইচ্ছে করছে। ছি ছি ছি, কি ভাববে সবাই এখন আমাকে? নিশ্চয়ই ভাবছে এই মেয়েটা একটা খাদক, কত খায় আল্লাহ। আমাকে আরো একটু লজ্জা দিতে অরণ্য ভাইয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি এতগুলো খাবার কেন নিয়েছো? এমনিতেই লজ্জায় মরে যাচ্ছি, তার উপর ওনার এই কোশ্চেন। আচ্ছা উনি সবসময় আমাকে পচানোর চিন্তায় থাকে কেন? এতগুলো খাবার আমি কেন নিব? খেতেই তো নিয়েছি। এই উত্তরটা বলতে ইচ্ছে হলেও সাহসে কুলোয় না, তাই আমি শান্ত কণ্ঠে বললাম, আসলে কালকে দুপুরে শুধু 2টো স্যান্ডউইচ খেয়েছি, রাতে আর সকালে কিছু খাইনি তো। অর্ণব ভাই আগ্রহ উঁচু করে জিজ্ঞেস করলো, কাল রাত আর সকালে কিছু খাওনি কেন? আমি আমতা আমতা করে বললাম, আসলে কাল রাতে না পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গিয়েছিলাম, তাই খাইনি।
আর রাতে টেবিলে ঘুমানোর ফলে ঘাড়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। সকালে ঘাড় মেসেজ করতে করতে লেট হয়ে গিয়েছিল, তাই আর খেয়ে আসতে পারিনি। অর্ণব ভাইয়া রাগী কণ্ঠে বলল, আজকে কিছু বলবো না, কিন্তু আর যেন না শুনি যে তুমি না খেয়ে আছো। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। অর্ণব ভাইয়া জিজ্ঞেস করলো, তা চোখের ক্ষুধায় তো এত খাবার নিলে, খেয়ে শেষ করতে পারবে তো? আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম চোখের ক্ষুধা সেটা আবার কি। আনিশা আপু বিরক্ত নিয়ে বলল, আহ অরণ্য, মেয়েটার ক্ষুধা লেগেছে, তুই পুলিশের মতো জেরা না করে মেয়েটাকে খেতে দে তো। অর্ণব ভাইয়া বলল, আচ্ছা খাও খাও, যদিও শেষ করতে পারবে না, শুরু তো করো। আমি কিছু না বলে খাওয়া শুরু করলাম, আর মনে মনে অর্ণব ভাইয়ার প্রতি বিরক্তি নিয়ে বললাম, আমি কতটুকু খেতে পারবো তা আমার থেকে যেন বেশি উনি জানে। সব জানতা গামছাওয়ালা। গল্প করতে করতে বার্গার আর ভেজিটেবল রোল খাওয়া শেষ করতেই পেট ভরে গেল আমার। চিকেন রোলটা হাতে নিয়ে ঘুরাচ্ছি, মুখে ঢুকানোর সাহস পাচ্ছি না। মনে হচ্ছে এটা মুখে দিলেই যা খেয়েছি সব বের হয়ে আসবে। কিন্তু এখন খাবারগুলো কি করব? তখনই অরণ্য ভাইয়া বলল, কি হলো, খাবার হাতে নিয়ে ঘোরাচ্ছ কেন? খাও। আমি আস্তে করে বললাম, পেট ভরে গিয়েছে। অরণ্য ভাইয়া বলল, পেট ভরে গিয়েছে মানে? এই খাবারগুলো কি হবে এখন? ইডিয়েট, নিজের পেটের আন্দাজ নিজেই বুঝো না। আমি খাবার ওয়েস্ট করার মোটেও পছন্দ করি না, খাও। আমি কাঁদো কাঁদো মুখ নিয়ে নিজেই নিজেকে বকতে লাগলাম, কেন যে একেবারে এতগুলো খাবার নিতে গেলাম। ঈশান ভাইয়া কিছু বলতে যাবে তার আগে অরণ্য ভাইয়া বলে উঠল, প্লিজ তোরাকে এখন কিছু বলবি না। তারপর আমার দিকে তাকিয়ে ধমকে বলল, খাচ্ছ না কেন? খাও। আমি চোখ মুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে করতে চিকেন রোলটাতে একটা কামড় দিয়ে কোনো রকমে গিললাম। আর একটা কামড় দেওয়ার জন্য রোলটা মুখের দিকে নিচ্ছি, তখনই অরণ্য ভাই আমার হাতে ধরে রোলটা তার মুখে ঢুকিয়ে দিল। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকি। অরণ্য ভাইয়ের রোল খাওয়া শেষ করে পানি খেয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর কখনো এত খাবার নিবে? আমি মাথা ঝাঁকিয়ে না করি। অরণ্য ভাইয়া বলল, মনে থাকে যেন, আর কোনোদিন এত খাবার নিলে সত্যি সত্যি তোমাকে সব খাবার খাওয়াবো। তারপর অর্ণব ভাইয়া ক্যান্টিনের ছোট ছেলেকে ডেকে বাকি খাবারগুলো দিয়ে কাউকে কিছু না বলে ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। ভাইয়া আপুরাও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর নীরা অবাক চোখে চেয়ে আমাকে বলল, অর্ণ ভাইয়া তোর এটো খেলো? নিজুম ব্রুকুসকে নীরাকে জিজ্ঞেস করলো, মানে? নীরা আগের মতোই উৎসাহ নিয়ে প্রশ্ন করলো, এই যে অর্ণ ভাইয়া তোর খাওয়ার রোল খেলো না, এটাকেই তো এটো খাওয়া বলে। নিজুম জিজ্ঞেস করলো, এটু কি? তুই জানিস এটো খেলে কি হয়? আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়, কোন অসুখ করে? নীরা হেসে বলল, আরে না গাধি, এটো খেলে ভালোবাসা বাড়ে। নীরার কথা শুনে আমার কাশি শুরু হয়ে গেল। আমি গ্লাস থেকে পানি খেয়ে নীরাকে বললাম, হ্যাঁ, ভালোবাসা এত বৃদ্ধি পেয়েছে বলেই তো উনি আমাকে থ্রেড দিয়ে গিয়েছেন। এসব বাজে বাজে কথা ছেড়ে চল তো, ক্লাস টাইম হয়ে গিয়েছে। বলে আমি ব্যাগ নিয়ে উঠলাম। নীরা আমার পিছু পিছু আস্তে আস্তে বলল, মোটেও এগুলো আজে বাজে কথা না, তোর ভাই আমাকে বলেছে। আমি সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বললাম, ভাইয়া তোর থেকে খাওয়ার জন্য তোকে বোকা বানিয়েছে। নীরা আমার পাশে হাঁটতে হাঁটতে বলল, আরে না, আমি গল্পেও পড়েছি। আমি বিরক্তি নিয়ে বললাম, আরে বাপ, গল্প মানেই গল্প, এগুলো বাস্তব হয় না। এখন প্লিজ আর কথা না বলে চল তো তাড়াতাড়ি, নাহলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আজ পয়লা বৈশাখ, ইচ্ছা না থাকলেও নীরাজনী ইউনিভার্সিটিতে যেতেই হবে। তার উপর গত অনুষ্ঠানে অরণ্য ভাইয়া বলেছে শাড়ি ছাড়া যেন না আসি, তাই আগেই আমি একটা লাল সাদা জামদানি শাড়ি কিনে নিয়েছিলাম। ওই শাড়িটাই মা পরিয়ে দিয়েছে। চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা জড়ানো, কানে মাটির দুল, গলায় মাটির হার, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। শেষ আমার সাজ। ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা বেজে যায়। আজকে আমার যাওয়ার আগে নীরা ইউনিভার্সিটিতে চলে যায়। আমি গাড়ি থেকে নেমে শাড়ি ধরে নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে হেঁটে ইউনিভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকছি। ভয়ে ভয়ে হাঁটছি, যদি শাড়ি খুলে যায়। ইউনিভার্সিটি অনেক সুন্দর করে সাজানো, মাঠের মধ্যে অনেক স্টল বসেছে। সেখানে মাটির গহনা, শাড়ি, কাঁথা, ফুল, আরো অনেক কিছু স্টল আছে। স্টুডেন্ট টিচার্সরা ঘুরে ঘুরে দেখছে, সব তাদের পছন্দ মতো কিনছে। আমি মাঠে দাঁড়িয়ে নীরাকে ফোন করলে নীরা মাঠের মধ্যে চলে আসে। আমাকে দেখে নীরা হাঁ করে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? নীরা উত্তর দিল, দোস্ত, আমি ফিদা হয়ে গিয়েছি, কেন যে ছেলে হলাম না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? নীরা আমাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোকে যা লাগছে না, উফ, ইচ্ছে করছে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আমি চোখ দুটো ছোট ছোট করে বললাম,
মাথা ঠিক আছে তোর? নীরা অসহায় কণ্ঠে বলল। না, তোকে এই সাজে দেখে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। আর শুধু আমার মাথাটা নষ্ট হয়নি, একবার আশেপাশে তাকিয়ে তো দেখ, সবাইকে তুই আজ ফিদা করেছিস। আমি আশেপাশে তাকিয়ে দেখি আশেপাশের অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। আমি নীরার দিকে তাকিয়ে বললাম, এটার বিশেষ কি? ইউনিভার্সিটির ক্রাশ অরণ্য ভাইয়ার জন্য আমি ইউনিভার্সিটিতে সেই কবে থেকে ফেমাস হয়ে গিয়েছি। নীরা বিজ্ঞতের মতো বলল, অন্যদিনের সাথে আজকে চাহনির পার্থক্য আছে। অন্যদিন সবাই কৌতূহল নিয়ে তাকায়, আর আজকে সবাই তোর সৌন্দর্য দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আমি হাসতে হাসতে বললাম, হয়েছে চক্ষু বিশেষজ্ঞ, এবার যাওয়া যাক। আমার কথায় আমরা দুজনেই হেসে দিই। তারপর আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখি। স্টল দেখা শেষ হলে হলরুমে অনুষ্ঠান দেখতে যাই। বসে বসে নীরার সাথে অনুষ্ঠান দেখছিলাম, তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করে হ্যালো হ্যালো করছি, কিন্তু গানের শব্দে কথা বোঝাই যাচ্ছে না, তাই আমি কলটা কেটে দিলাম। একটু পর আবারও কল আসে, আমি আবারও কলটা রিসিভ করে হ্যালো হ্যালো করি, কিন্তু এবারও কথা বোঝা যাচ্ছে না দেখে কলটা কেটে দিই। তখন ওই নাম্বারটা থেকে একটা মেসেজ আসে। মেসেজে লেখা, এমনি তুমি এত অলস কেন? কথা বোঝা যাচ্ছে না সাউন্ডের জন্য। তুমি দূরে এসে কথা বলতে পারো না? স্টুপিড। মেসেজটা পড়ে আমার খুব রাগ হয়। অচেনা নাম্বার থেকে গালি দিলে কার না রাগ লাগবে? রাগে আমিও রিপ্লাই দিই, আপনার সাহস তো কম নয়, আননোন নাম্বার থেকে বকাঝকা করছেন, আমার সামনে আসলে না একেবারে মাথা ফাটিয়ে দেবে স্টুপিডের দাদা। আবারও মেসেজ এসেছে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি অরণ্য। আমি রিপ্লাই দিলাম, তা আপনি অরণ্য না জঙ্গল তা দিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে ডিস্টার্ব করবেন না। আবারও মেসেজ আসলো, নিঝুম, আমি তোমার ইউনিভার্সিটির সিনিয়র আরিয়ান চৌধুরী অরণ্য। 5 মিনিটের মধ্যে তুমি বাগানের ওই বেঞ্চে একা চলে আসো। 1 মিনিট লেট হলে কিন্তু তোমার খবর আছে। মেসেজ দেখে তো এবার আমার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাগে বকবক করতে করতে এতক্ষণ অরণ্য ভাইয়ার নামের কথা মাথাতেই ছিল না। হায় আল্লাহ, এখন কি হবে? আমি কপালে হাত দিয়ে ফেলি। নীরা আমাকে জিজ্ঞেস করলে আমি ওকে সব বলে বাগানে চলে আসি। বাগানে গিয়ে দেখি অরণ্য ভাইয়া বেঞ্চে বসে আছে। পরনে সাদা লাল পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট, পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, পাশে একটা ব্যাগ। অরণ্য ভাইয়া মাথা নিচু করে বসে বসে ফোনে কিছু একটা টাইপ করছিল। আমি গুটি গুটি পায়ে অরণ্য ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, সরি ভাইয়া। অরণ্য ভাইয়া মাথা তুলে আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেলি। অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে মাথাটা হালকা উঁচু করে দেখি ভাইয়া সেই একই ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি আস্তে করে ডাক দিই, অরণ্য ভাইয়া। কোনো সারা শব্দ নেই। আবার কিছুক্ষণ পর ডাক দিই, অরণ্য ভাইয়া। নো রেসপন্স। অরণ্য ভাইয়া মাঝে মাঝে এমন ধ্যানে বসে। পড়ানোর সময়ও মাঝে মাঝে উনি চুপচাপ আমার দিকে তাকিয়ে স্থির হয়ে বসে থাকে। ক্লাস 10-এ থাকতে একবার স্যার ধ্যানে বসার উপায় শিখিয়েছিল। চোখ বন্ধ করে তুমি প্রথমে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে একটা দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দরজা খুলবে। দরজার উপরে থাকবে একটা রাজ্য, যার রাজা তুমি। সেই রাজ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তারপর ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছিল, তাই স্যার আর কিছুই বলতে পারেনি। কিন্তু স্যার তো চোখ বন্ধ করে ধ্যান করার কথা বলেছিল। ওনার তো চোখ খোলা, উনি কিভাবে ধ্যান করেন? মনে হয় উনি ধ্যানে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছেন, তাই আর চোখ বন্ধ করতে হয় না। উনি সবকিছুতেই যে পরিমাণে এক্সপার্ট, তাতে এই সামান্য ধ্যান ট্যানে এক্সপার্ট হওয়া ওনার কাছে কোনো ব্যাপারই না। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমি এবার একটু জোরেই অরণ্য ভাইয়াকে ডাক দিলাম, অরণ্য ভাইয়া। অরণ্য ভাইয়া চমকে উঠে বলল, হ্যাঁ কি? আমি মাথা নিচু করে বললাম, সরি ভাইয়া। অরণ্য ভাইয়া বেঞ্চে হেলান দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর অরণ্য ভাইয়া চোখ খুলে তাকিয়ে দেখে আমি পা ব্যথা একবার এ পা হালকা উপরে তুলছি, তো আবার ওই পা হালকা উপরে তুলছি। অরণ্য ভাইয়া আমার পায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এভাবে নাচছো কেন? সাথে সাথে আমি সোজা হয়ে দাঁড়িয়ে যাই। মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বললাম, পা ব্যথা করছে। অরণ্য ভাইয়া বিস্মিত চোখে তাকিয়ে বলল, এইটুকুতে পা ব্যথা শুরু হয়ে গেছে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। অরণ্য ভাইয়া তার পাশের দিকটা দেখিয়ে বলল, এখানে বসো। আমি চুপ করে গিয়ে টুপ করে বসে পড়লাম। শান্তি পেল আমার পাটা। অরণ্য ভাইয়া বলল, তা ফোনে কি যেন বলছিলে? আমি জঙ্গল? আমি ভয়ে একটা শুকনো ঢোক গিললাম। গিলে মাথা নিচু করে ভীত কণ্ঠে বললাম, সরি ভাইয়া, আমি না বুঝিনি ওটা আপনি ছিলেন। অরণ্য ভাইয়া বলল, অপরাধ যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া সরি, আর হবে না। আমি অরণ্য ভাইয়ার কথা শুনে অবাক হয়ে যাই। এটা কেমন শাস্তি?
ভাবনার জগতে না ঢুকে অর্ণব ভাইয়ার হাত থেকে তুলিটা নিয়ে বললাম, ভাইয়া আমার কাছে তো চিরুনি নেই, আয়নাও নেই। আমি হলরুমে গিয়ে নীরাকে বলে, আমি কথা শেষ করার আগেই অর্ণব ভাইয়া আমার হাত থেকে তুলি নিয়ে উঠে দাঁড়ায়, আমার পেছনে গিয়ে আমার চুলে হাত দিল। ওনার হাতের স্পর্শ আমার মাথায় পড়তেই কেঁপে উঠি আমি। আমার হাতটা মনে হয় এবার লাফাতে লাফাতে বেরই হয়ে আসবে। আমি শক্ত হয়ে বসে রইলাম। উনি আমার চুল থেকে আস্তে ধীরে প্রথমে বেশি বেলি ফুলের মালাটা পরে খোপা খুলে সেই তুলি দিয়ে কোনো রকমে একটা ঝুঁটি বেঁধে দিল। তারপর আমার সামনে এসে আমাকে বলল, দাঁড়াও। আমি দাঁড়িয়ে যাই। উনি ব্যাগ থেকে কালো রঙের মধ্যে নীল সুতোর কাজ করা খুব সুন্দর একটা চাদর বের করে আমার গায়ে পেঁচিয়ে দিয়ে আমায় বলল, আর কখনো শাড়ি পরবে না। উনি কেন আমার চুল বেঁধে দিল, কেন আমার গায়ে চাদর জড়িয়ে দিল, কেন নিজেই আমাকে শাড়ি পরে আসতে বলে আবার এখন আর কখনো শাড়ি পরতে না করলো? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খেলেও তা আপাতত সব সাইডে রেখে উপর নিচে মাথা ঝুলিয়ে ওনার কথার উত্তর দিলাম, হ্যাঁ। আজকে 4 দিন সেমিস্টার ফাইনাল এক্সামের পরে ইউনিভার্সিটির ছুটি, আরো 3 দিন পর ইউনিভার্সিটি খুলবে। এটা ভাবতেই মনটা যেন খারাপ হয়ে গেল। অন্য সময় ছুটির সময় খুব খুশি থাকি, এই প্রথম কোনো ছুটির সময় আমার মনটা খারাপ হলো। অন্য সময় যেখানে চাইতাম আরো ছুটি থাক, এখন মনে প্রাণে চাইছি ছুটি কমে যাক। কিন্তু কেন? নীরার সাথে ঘুরে ফিরে আড্ডা দেওয়ার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য? ভাবতে ভাবতে চোখ বন্ধ করতেই চোখে বেশি উঠলো অরণ্য ভাইয়ার ছবি। সাথে সাথে ফট করে মাথায় উত্তরটা চলে আসে, অরণ্য ভাইয়াকে দেখার জন্য, তার গম্ভীর কণ্ঠটা শোনার জন্য এই খারাপ লাগা। ছুটির দিন কবে শেষ হবে সেই প্রহর গোনা। ছুটির পর থেকে তার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। মনটা খুব করে চাইছে তার কাছে ছুটে যেতে। তৃষ্ণার্ত চোখ দুটো তাকে দেখে নিজেদের তৃষ্ণা মেটাতে চাইছে। কান দুটো যেন তার গম্ভীর ধ্বনি শ্রবণ করে মনকে শান্ত করতে চাইছে। কিন্তু কেন কেন তাকে দেখার জন্য আমি এমন ছটফট করছি? আমি কি তাহলে তাকে ভালোবেসে ফেলেছি? আর অরণ্য ভাইয়া, সেই বা আমার লেখাপড়ার জন্য নিজের এত সময় নষ্ট কেন করে? সেও কি আমায় ভালোবাসে? নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে বললাম, কি সব আবল তাবল চিন্তা করছিস নিঝুম? এই লোক শুধু তার ভার্সিটির মান সম্মানের কথা চিন্তা করে তোকে পড়ায়, এর বেশি আর কিছুই না। আর এত গম্ভীর মুখ লোকের প্রেমে প্রেমে কেউ পড়ে না, তুইও পড়িস না। উনি দেখতে সুন্দর তাই অন্য সবার মতো তুইও তার মোহে পড়ে গিয়েছিস, এই যা। হঠাৎ চোখ পড়ে সামনের রাস্তায়, সেখানে একটা কফি কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। শুধু আজকে না, গত 3 দিন ধরে প্রতিদিন রাতে যখনই আমি বারান্দায় আসি তখনই এই গাড়িটা দেখতে পাই। বারান্দার রেলিং এর উপর কিছুটা ঝুঁকে উকি দিলাম আমি গাড়ির ভেতরে দেখার জন্য, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সোজা হয়ে দাঁড়াতে গাড়ি শো শো করে চলে গেল। আমি রুমে চলে আসলাম, তখনই টুন করে ফোনে একটা মেসেজ আসার শব্দ হলো। জিপি অফার ভেবে আনমনেই মেসেজটা ওপেন করতে আমার চক্ষু চড়ক গাছ। মেসেজটা এসেছে আননোন নাম্বার থেকে। তাতে লেখা, এত কেয়ারলেস মানুষ কিভাবে হয়? সামান্য একটা গাড়ি দেখার জন্য কি এভাবে রেলিং এর উপর ঝুঁকে পড়ে? আর একদিন যদি দেখি বারান্দার রেলিং এর উপর এভাবে ঝুঁকতে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। স্টুপিড। নাম নেই, ঠিকানা নেই, ফ্রিতে বকে গেল। তবে একটা কথা শিওর, এই ব্যক্তিটি গাড়ির ভেতরে ছিল, আর ব্যক্তিটি আমাকে চেনে, আর আমার দিকেই দেখছিল সে। তার মানে ব্যক্তিটি আমাকে দেখার জন্যই আসে। কিন্তু কেন? আর ব্যক্তিটি বা কে? আমি সেই নাম্বারে কল দিলাম। রিং হতে হতে কেটে গেল, কেউ রিসিভ করলো না। আবারও কল করলাম, নো রেসপন্স। এভাবে 5-7 বার কল করলাম, কিন্তু রিসিভ হলো না। আমি বিরক্ত হয়ে আর কল করলাম না। ফোনে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। লাইব্রেরিতে সেই পড়ার জায়গায় বসে আছি আমি। কিছুক্ষণ পর অরণ্য ভাইয়া এলো। জানি না এতদিন পর অরণ্য ভাইয়াকে দেখে আমার কি হলো। আমি সবকিছু ভুলে অরণ্য ভাইয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, আর এত মনোযোগ সহকারে ওনাকে দেখায় ব্যস্ত হয়ে পড়েছি যে উনি আমার পাশে বসে আমাকে ডাকছে তার খেয়ালই নেই আমার। আমার চোখগুলো ঠিকই ওনাকে আসতে দেখেছে, আমার কানও তার কণ্ঠ শুনেছে, কিন্তু চোখ আর কান দুটোই যেন নিজেদের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। এতটাই ব্যস্ত যে সেই তাদের শ্রবণ আর দর্শন বার্তা মস্তিষ্কে পাঠাতেই ভুলে গিয়েছে। অনেকক্ষণ ডাকার পরও অরণ্য ভাইয়া আমার কোনো রেসপন্স না পেয়ে আমার কাঁধে হাত দিয়ে হালকা ঝাঁকি দিয়ে ডাক দেয়। ওনার স্পর্শ পেতেই শরীর কেঁপে আমি নিজের খেয়ালে ফিরে আসি। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে বলে উঠি, জি ভাইয়া। অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বিরক্ত দেখিয়ে বলে, জি ভাইয়া মানে কি? সে কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি মহর্ষিদের মতো ধ্যানে বসে আছো? ওনার ধমক খেয়ে মন খারাপ করে মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বললাম, সরি ভাইয়া। বসো। আমি বসে পড়তেই অরণ্য ভাইয়া টেবিলের উপরের কাগজগুলো দেখিয়ে আবারও বলল,
তোমার আমলনামা নিয়ে বসছি। আমি কাগজগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে দেখি এগুলো আমার এক্সামের আনসার শিট। ভয় আমার হাত পা মৃদু কাঁপতে লাগলো। আল্লাহই জানে আজকে জীবিত অবস্থায় বাসায় ফিরতে পারবো কি না। এমনি উনি আমার উপর রেগে আছে, তার উপর আবার রেজাল্ট খারাপ হলেও উনি আজকে অজগর সাপের মতো গিলে খাবে আমাকে। আল্লাহ বাঁচাও। অর্ণব ভাই আমাকে আর কিছু না বলে একটার পর একটা আনসার শিট চেক করছে। তখনই অর্ণব ভাইয়ের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে আর আমার মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে রাতে থাই গ্লাস সংলগ্ন পর্দাটা হালকা একটু ফাঁক করে বাইরের দিকে উকি দিয়ে দেখি সেই গাড়িটা আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। পর্দাটা আরো ভালো করে টেনে দিলাম। গত 2 দিন ধরে আমি রাতে রুমের পর্দা আটসাট করে লাগিয়ে রাখি। সেই লোক নিজের পরিচয় না দিয়ে আমাকে চুপি চুপি দেখবে আর আমি তা মেনে নেব? এটা তো হতেই পারে না। তাই আমিও নিজেকে পর্দার আড়াল করে নিলাম। আমাকে দেখতেই দিব না তাকে। আমি পর্দা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম। তখনই বিছানার উপর থাকা ফোনটা বেজে ওঠে। আমি মনে মনে ভাবলাম হয়তো সেই লোকটা গত 2 দিন আমাকে দেখতে এসে না দেখতে পেয়ে আমাকে কল করেছে পর্দা সরিয়ে বারান্দায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করার জন্য। তাই তাড়াতাড়ি বিছানার উপর থেকে ফোনটা নিয়ে দেখি রিসিভ করেই বললাম, এই আপনার সাহস তো কম না, আমার কল ধরেন না আবার আমাকে কল করেন। বায়োডাটা দিন আপনার, আর হ্যাঁ বায়োডাটা যেন রিয়েল হয়, আমি কিন্তু চেক করব। ফোনের ওপাশ থেকে রাগে কণ্ঠে কেউ বলে উঠলো, হোয়াট? কি সব আবল তাবল বলছো তুমি? আর ইউ ওকে? কণ্ঠটা চেনা চেনা লাগছে। কে আপনি? তুমি আমার ফোন নাম্বার সেভ করো নাই? আমি অরণ্য। আমি আপনার নাম্বার সেভ করব কি করে? আপনি কি আমাকে আগে কল করে বা মেসেজ করে বলেছেন যে আপনি অরণ্য না জঙ্গল? এই এক মিনিট লাইনটা চেনা চেনা লাগছে কেন? মনে পড়েছে লাইনটা আমি আগেও বলেছি অরণ্য ভাইয়াকে। তার মানে আপনি অরণ্য ভাইয়া? কথাটা বলে কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে ধরে দেখি স্ক্রিনের উপর জল জল করছে বাংলা ফরম্যাটে লেখা লাল চোখা নামটা। আমি তো আজকে শেষ। কথাটা ভেবে একটা শুকনো ঢোক গিলে ফোনটা আবারও কানে ধরে ক্ষীণ কণ্ঠে বললাম, সরি অরণ্য ভাইয়া, আমি আসলে নাম্বার না দেখেই না কলটা রিসিভ করে ফেলেছিলাম, সরি। কোনো কিছুই তুমি খেয়াল করো না। যাক বাদ দাও। কালকে সকাল 10টায় ভার্সিটিতে আসবা। রাতুল তোমার জন্য ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকবে। কোন কোন কোর্স নেবে তা আমি রাতুলকে সব বলে দিয়েছি। তুমি শুধু গিয়ে সিগনেচার যা যা করতে হবে ওর সাথে করে লাইব্রেরিতে আমার জন্য অপেক্ষা করবে। বুঝছো কি বলছি? জি ভাইয়া। আচ্ছা রাখছি। বলে টুস করে কলটা কেটে দিল। ফোন রাখতে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠলাম, এমন তেতো লোকের প্রেমে কোন বাকলে পড়বে? লাল চোখা তেতো করল্লা একটা। আমার ভাবনার সমাপ্তি ঘটে অরণ্য ভাইয়ার কথায়। একটা আনসার শিট আমার দিকে এগিয়ে দিয়ে উনি জিজ্ঞেস করলো, বলো এর জন্য তোমার কি শাস্তি পাওয়া উচিত? আমি ভয়ে ভয়ে আনসার শিটটার দিকে তাকিয়ে দেখি এটা ইংলিশ 1 আনসার শিট। ম্যাথে আমি যদি জাহাজ হই তাহলে ইংলিশ আমি ভাঙা ডিঙি নৌকা। কিন্তু এবার অরণ্য ভাইয়ার পড়ানোর ফলে ইংলিশ এক্সামও খুব ভালো হয়েছে। তাহলে রেজাল্ট খারাপ হলো কিভাবে? কৌতূহলী হয়ে খাতার দিকে তাকিয়ে দেখি আমি 39.5 পেয়েছি। হাফ কম 40। টিচাররা বলেছে যদি কেউ এমন হাফ পায় তাহলে তাদের রেজাল্ট দেওয়ার সময় তাতে হাফ অ্যাড করে দেওয়া হবে। সেই হিসেবে আমি 40ই পেয়েছি। কিন্তু উনি এখন আমাকে এই হাফ কম পাওয়ার জন্য শাস্তি দিবেন? আমাকে চুপ করে থাকতে দেখে অরণ্য ভাইয়া বলল, কি হলো বলো, কি শাস্তি দেওয়া উচিত তোমাকে? আমি বলেছিলাম কোনো কোর্সে যেন 40 কম মার্ক না আসে। যেখানে তুমি ইংলিশে হাফ মার্ক কম পেয়ে বসে আছো, যেহেতু বাকি সবগুলোতে ভালো করেছো আর এটাতেও মাত্র হাফ মার্ক কম পেয়েছো, তাই তোমাকে ছোট্ট শাস্তি দিব। কথাটা বলেই অরণ্য ভাইয়া চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, আমার মাথাটা টিপে দাও। আমি এতক্ষণ ভয়ে মাথা নিচু করেছিলাম। ওনার কথা শুনে মাথা তুলে চোখ বড় বড় করে তাকালাম। উনি এমন একটা শাস্তি দিবেন তা আমার কল্পনায় ছিল না। 40 কম পেলে উনি শাস্তি দিবেন কথাটা যেন যেদিন আমাকে বলেছিলেন সেই দিন থেকে আমি ভাবতে থাকি উনি আমাকে কি শাস্তি দেবেন। কানে ধরে দাঁড় করিয়ে রাখবেন, নাকি এক পায়ে কানে ধরে দাঁড় করিয়ে রাখবেন, নাকি কানে ধরে উঠবোস করাবেন, নাকি থাপ্পড় দিবেন। কিন্তু মাথা টিপে দেওয়ার কথা কখনোই মাথায় আসেনি আমার। আমার ভাবনার সুতো কাটে অরণ্য ভাইয়ার কথায়। উনি চোখ দুটো খুলে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার মাথা টিপে দিতে বলছি, মারতে বলি নাই। যে অবাক হয়ে ভাব। আমি আস্তে আস্তে ওনার কাছে গেলাম। উনি চোখ বন্ধ করে ফেললো। আমি আমার কাপা কাপা হাত ওনার কপালে রাখতেই আমার পুরো গায়ে যেন কারেন্টের শক লাগলো। হার্টবিট বেড়ে গেল 2 গুণ 3 গুণ। আমি নিজেকে কোনো রকম স্থির রেখে বৃদ্ধাঙ্গুল আর তর্জনী আঙ্গুল দ্বারা হালকা করে ওনার কপালে চাপ দিতে লাগলাম আর ভাবতে লাগলাম এর থেকে কানে ধরে দাঁড়িয়ে থাকা তো অনেক সহজ ছিল।
আজ ভার্সিটির বর্ষপূর্তি অনুষ্ঠান। যেহেতু অরণ্য ভাইয়া শাড়ি পরতে না করেছে আর আমারও শাড়ি পরতে ভালো লাগে না, তাই আজকে শাড়ি পরিনি। একটা সাদা চুড়িদার পরে ইউনিভার্সিটিতে এসেছি। ভার্সিটির গেটে দিয়ে হেঁটে ভেতরে যাচ্ছি আর ব্যাগের চেন খুলে ফোন বের করছি নীরাকে কল দিব বলে। ফোন বের করে ব্যাগের চেন লাগাতে ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নীরা ফোন করেছে। রিসিভ করলাম, বললাম, হ্যাঁ নীরা, কোথায় তুই? নীরা আমতা আমতা করে বলল, জানু একটা কথা। মানে কি হয়েছে? আমতা আমতা না করে সোজা সাপটা বল। মানে বিকালে নাকি দ্বীপের কাজ আছে, তাই আসতে পারবে না। তাই ওকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম, তাই তুই এখন দেখা করতে যাচ্ছিস, ঠিক? নীরা অসহায় কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, রাগ করিস না, দুপুরের আগে চলে আসবো। আমি রাগ দেখিয়ে বললাম, মানে কি? তাহলে আমাকে এখন আসতে বলি কেন তুই? আগে আমি জানতাম না, সব সময় তো দীপ বিকেলেই দেখা করে, তাই আমি আক্স করিনি। আর দীপেও বলতে মনে নেই। এখন সকালে যখন বের হব তখন দীপ ফোন করে আর তখনই বলে, প্লিজ জানু, রাগ করিস না, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে জানু। বলে আমি কলটা কেটে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। কি আর করার, এখন বাসায় গিয়ে আবার দুপুরে আসা সম্ভব না, কারণ এখন বাজে 10:45। বাসায় যেতে যেতে বাজবে 11:30। আবার দুপুর 2টার দিকে আসতে চাইলে বাসা থেকে রওনা দিতে হবে কমপক্ষে 1টায়। এত গাড়ি দৌড়ানোর থেকে হলরুমে গিয়ে বসে থাকাই ভালো। একা একা হাঁটা দিলাম হলরুমের দিকে। হলরুমে গিয়ে ঢুকেই দেখি অরণ্য ভাইয়া সাদা রঙের পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে সাদা প্যান্ট, দাঁড়িয়ে আশিক ভাইয়া আর আরো কিছু সিনিয়র ভাইয়াদের সাথে কথা বলছে। কথা বলার মাঝেই বারবার ডান হাত দিয়ে কপালের সামনে আসা চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। মারাত্মক লাগছে দেখতে। ছেলে মানুষ এত সুন্দর হয় কিভাবে? তাদের এত সুন্দর হওয়া কি ঠিক? মোটেও না। সুন্দরী মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে ঘুরবে আর ছেলেরা তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে ক্রাশ খাবে, এটাই তো নিয়ম। কিন্তু এখানে দেখো, অরণ্য ভাইয়া সব নিয়ম উল্টোপাল্টা করে রেখেছে। এই নিয়ম ভাঙার জন্য তো ওনাকে শাস্তি দেওয়া উচিত, ওনার মুখে কালি মেখে দেওয়া উচিত, ওনার চুলগুলো ফেলে দেওয়া উচিত, ওনাকে ন্যাড়া করে দেওয়া উচিত, যাতে কেউ ওনার দিকে না তাকায়। হঠাৎ অরণ্য ভাই আমার দিকে তাকালে আমি মাথা নিচু করে পেছনের দিকে যেতে লাগলাম। তখনই পাশ থেকে একটা মেলি কণ্ঠে ডাক দিল, নিঝুম, এই নিঝুম। পাশে তাকিয়ে দেখি আনিশা আপু ডাকছে। আমি হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আনিশা আপু মিষ্টি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো, তুমি কেমন আছো? আমিও মিষ্টি হেসে উত্তর দিলাম, ভালো। আনিশা আপু পাশের খালি চেয়ারটা দেখিয়ে বলল, এখানে বসো। আমি আশেপাশে তাকাই। প্রথম 3টা সারি টিচার্স আর স্পেশাল গেস্টদের জন্য বরাদ্দ। 4র্থ সারি থেকে 7ম সারি পর্যন্ত মাস্টার্সের ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের জন্য। এইভাবে আমার মতো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের সিট লাস্টের দিকে। আর আমি আপুকে বললাম, আপু, এটা তো মাস্টার্সের স্টুডেন্টদের সিট, আমি এখানে বসলে বাকি স্টুডেন্টরা। আমার কথা শেষ হওয়ার আগে আনিশা আপু আমার হাত ধরে পাশে খালি চেয়ারটায় টেনে বসিয়ে দিয়ে বলল, ছোট মাথায় এত চিন্তা করতে হবে না, বসো তো। ইস, নিঝুম যে সুন্দর লাগছে না তোমাকে। আমি মেয়ে হয়েই ক্রাশ খেয়ে ফেলেছি। ছেলে হলে তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিতাম। আমিও দুষ্টুমি করে বললাম, আমাকে কিডন্যাপ করতে হতো না, তোমার মতো কিউট ছেলের সাথে তো আমি এমনি পালিয়ে যেতাম। আনিশাপুর পাশে আশিক ভাইয়া বসতে বসতে বলল, অরণ্যর কপাল পড়ল। আমি কৌতূহলী হয়ে আশিক ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অরণ্য ভাইয়ার? আশিক ভাইয়া উত্তরে বলল, অরণ্যের স্টুডেন্ট হয়ে তুমি সুন্দর চিনো না? একে বলছো সুন্দর? একে দেখলে তো পেতনিরাও ভয় পায়। আনিশা আপু আশিক ভাইয়ের চুল টেনে ধরে বলল, আমাকে না, তোকে দেখলে পেতনি পালাই। তুই শুধু আমার ভাই বলে মিথি প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, না হলে সিঙ্গেলই মূর্তি। মিথি আপু এতক্ষণ পাশে কিছু মেয়েদের সাথে কথা বলে এখানে এসে দাঁড়াতেই আশিক ভাইয়া মিথি আপুকে বলল, মিথি, তুমি পেতনিকে বলে দাও তো তুমি আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছো। মিথি আপু করুণ চোখে আশিক ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি কি করি? আমার জানুকে মিথ্যে কথা বলি বল? আশিক ভাইয়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নিঝুম, তোমার কোনো সিঙ্গেল কাজিন আছে? আমি আশিক ভাইয়াকে উত্তর দিলাম, না ভাইয়া, আমার কোনো সিঙ্গেল কাজিন নেই। ইনফ্যাক্ট আমার কোনো কাজিন বলতে শুধু একটা মামাতো ভাই আছে, যে নীরার বয়ফ্রেন্ড। মিথি আপু হেসে আমার জন্য পাশে বসতে বসতে বলল, থাকলেই কি হতো? আমাদের এই সুন্দরীপূর্ণ সুন্দরী কাজিনগুলো কি তোর মতো বান্দরের সাথে প্রেম করতো? নির্ঘাত আমি দয়ালু মেয়ে বলে। তখনই মাইক হাতে নিয়ে অরণ্য ভাই স্টেজে উঠল। সবাইকে চুপচাপ সিটে বসে পড়তে বলল সে। সাথে সাথেই মাছের বাজার লাইব্রেরির মতো চুপচাপ হয়ে গেল।
অন্যান্য স্যাররা আসতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর স্পেশাল গেস্ট আর ভিসি স্যার আসলো। স্পেশাল গেস্ট, ভিসি স্যার আর অন্যান্য স্যারদের বক্তব্য দেওয়ার পর নিশা আপু আর আশিক ভাই স্টেজে চলে যায় অ্যাঙ্করিং করার জন্য। আর তখনই অরণ্য ভাই আমার পাশে যে চেয়ারটা আনিশা আপু বসেছিল সেখানে বসে, আর অরণ্য ভাইয়ের পাশে বসে ঈশান ভাইয়া, যেখানে কিছুক্ষণ আগে আশিক ভাইয়া বসা ছিল। এই প্রথম অরণ্য ভাই আমার এতটা কাছে এসে বসেছে। এর আগে ক্যান্টিনে, রেস্টুরেন্টে বা বেঞ্চের যত জায়গায় ওনার পাশে বসেছি আমাদের মাঝে বেশ দূরত্ব ছিল, কিন্তু আজকে আমার আর ওনার চেয়ারের মধ্যে মনে হয় মাত্র 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা আছে। আমার হার্টবিট বেড়ে গিয়েছে, হাত পা কাঁপছে। শক্ত হয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আর না পেরে মিথি আপুকে বললাম, আপু পানি খাবো, পানি হবে? মিথি আপু বলল, পানি খাবে? আমার কাছে তো নেই। আমাদের কথা শুনে অরণ্য ভাইয়া বলল, আমি আনছি। কিছুক্ষণ পর অরণ্য ভাইয়া 6 বোতল 7 আপ নিয়ে আসলো। একটা আমাকে দিল, একটা মিথি আপুকে দিল, 3টা ঈশান ভাইয়ার হাতে দিয়ে একটা নিজে খুলে খাওয়া শুরু করলো। তখন ঈশান ভাইয়া বলে উঠলো, সারা জীবন পানি চেয়েও পানি পেলাম না, আর কেউ ডাইরেক্টলি পানি না চেয়েও 7 আপ পেয়ে গেল, সবই কপাল। পাশ থেকে মিথি আপু হেসে বলল, বেচারাকে ছেড়ে দে ঈশান, না হয় তোর প্রেমের 26টা বাজাবে। এদিকে আমি 7 আপের বোতল খুলতে গিয়ে পড়লাম ঝামেলায়। এটা তো আমি খুলতেই পারছি না, অন্য সময় তো পারি। আমার অবস্থা দেখে অর্ণব ভাই আমার হাত থেকে বোতলটা নিয়ে বলল, এক মোচড় দিয়ে ক্যাপটা খুলে আমাকে হাতে দিয়ে দিল সে। বেশি করে খেতে পারো না? আমি কিছু না বলে খেতে লাগলাম আর ভাবতে লাগলাম, যার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার দেয়া 7 আপ খেয়ে এখন আমি গলা ভিজাচ্ছি। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক দেয়া হলো। ব্রেক টাইম শুরু হতেই সবাই ঠেলাঠেলি করে বের হতে লাগলো। ভিড় কমার জন্য আমি মিথি আপু আর আনিশা আপু বসে আছি। সবাই বের হলে আমরা বের হই। আমরা হলরুম থেকে বের হতেই আমাদের সামনে এসে হাজির হয় অরণ্য ভাইয়া, ঈশান ভাইয়া আর আশিক ভাইয়া। অরণ্য ভাইয়া বলল, তোরা 3জন 5th ফ্লোরে 503 নং রুমে গিয়ে বস, আমরা খাবার নিয়ে আসছি। আনিশা আপু বলল, আচ্ছা যা। নিজেকে অরণ্য ভাইয়াদের মধ্যে কেমন বেমানান লাগছে। তারা বন্ধুরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবে, মজা করবে, তার মাঝে আমার মতো একজন জুনিয়রকে মানায় না। তাই আমি বললাম, তোমরা যাও, নীরা আসছে, আমি ওর জন্য ওয়েট করি। অরণ্য ভাইয়া কপাল কুচকে জিজ্ঞেস করলো, কেন, নীরার কি পা ভাঙা যে 5 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না? আমি নম্রে কণ্ঠে বললাম, না ভাইয়া, নীরা পা ঠিকই আছে। আসলে আমি অর্ধেক কথা বলে থেমে গেলাম, ভাবতে লাগলাম কথাটা কিভাবে বলবো। অর্ণব ভাইয়া ধমকে জিজ্ঞেস করলো, আসলে কি? আমি ওনার ধমকে সোজা সাপটা বলে দিলাম, তোমরা সিনিয়ররা উপরে একসাথে খাবে, আড্ডা দিবে, সেখানে আমরা জুনিয়ররা, তাই বলছিলাম আর কি। তোমরা, অর্ণব ভাইয়া রেগে গিয়ে বলল, চুপচাপ ওদের সাথে যাও, আমি এসে যেন তোমাকে ওদের সাথে 5 তলায় পাই। কথাটা বলেই অর্ণব ভাইয়া গট গট করে চলে গেলেন। ঈশান আর আশিক ভাইয়াও অর্ণব ভাইয়ের পিছু পিছু চলে গেল। আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি তো খারাপ কিছু বলিনি। অর্ণব ভাইয়া আমাকে ভালো করে বুঝিয়েও বলতে পারতো, উনি আমাকে শুধু শুধু বকা দেয়। খুব অভিমান হলো ওনার উপরে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি আনিশা আপু আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি আনিশা আপুর দিকে তাকাতেই আপু বলল, তুমি আমাদের কাছে আর 5টা জুনিয়রের মতো না, আমরা তোমাকে নিজের বোনের মতোই ভালোবাসি। আমাদের সাথে থাকার সময় কখনো এমন ভাববে না। মিথি আপু পাশ থেকে বলে উঠল, একদম, তুমি যখন আমাদের সাথে থাকবে তখন সব সময় ভাববে তোমার আর 2টা বোন আর 2টা ভাইয়ের সাথে আছো। আর অরণ্যের কথায় মন খারাপ করো না, ছোটকাল থেকে ও এমন বদরাগী। আমি আপুদের দিকে এক ঝলক তাকিয়ে বললাম, তোমরা সবাই তো ভালো, শান্ত শিষ্ট, এত বছর চলে ওনাকে শান্ত করতে পারলে না। আনিশা আপু বলল, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়, এখন একমাত্র তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পারো। আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, আমি? উনি রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিবে নিঝুম বলে, তারপর আমাকে মাথায় তুলে একটা আছাড়ি দিবে। আমার কথা শুনে আনিশা আপু আর মিথি আপু হেসে দেয়। এভাবেই গল্প করতে করতে 503 নং রুমে চলে যাই। আজ কোনো ক্লাস নেই, তাই হলরুম ছাড়া বাকি সব রুমে তালা লাগানো, কিন্তু 503 নম্বর রুমটা তালা লাগানো না। মনে হয় অর্ণব ভাইয়া খাওয়ার জন্য খুলেছে। রুমের ভেতরে ঢুকে দেখি রুমের সামনের দিকের বাম পাশের কর্নারে একটা মাঝারি সাইজের প্লাস্টিকের টেবিল আর 6টা চেয়ার রাখা। আনিশা আপু রুমে ঢুকে বলল, এখানে শুধু বসে থাকার চেয়ে চলো আমরা গিয়ে বারান্দায় ছবি তুলি, ঈশানের ডিএসএলআর আছে তো আমাদের ব্যাগে। মিথি আপু সায় দিয়ে বলল, চল নিঝুম, চলো। আমরা 3জন বারান্দায় গিয়ে ছবি তুলতে শুরু করলাম। আনিশা আপু আমার সিঙ্গেল কিছু ছবি তুললো। আমরা রুমের ভেতরে ঢুকতেই ঈশান ভাইয়া, আশিক ভাইয়া আর অরণ্য ভাইয়া খাবার নিয়ে আসলো।
অর্ণব ভাইয়ার ডান হাতে 7 প্যাকেট আর বাম হাতে 6 প্যাকেট হাজি বিরিয়ানি। ঈশান ভাইয়ার ডান হাতে 2 লিটারের 2টা বোতল আর বাম হাতে টিস্যু, 7-8টা করে ওয়ান টাইম গ্লাস আর প্লেট আর চামচ। আশিক ভাইয়ার ডান হাতে 15টা পানির বোতল আর বাম হাতে 6টা কাপ আইসক্রিম। সব কিছু না হয় ঠিক আছে, কিন্তু মাত্র 6 জনের জন্য 13 প্যাকেট বিরিয়ানি। আমি 1 প্যাকেট খেতে পারবো না। মিথি আপু আর আনিস আপু ডায়েট করে, তো দুজনে 2 প্যাকেটের বেশি খাবে না, বাকি থাকে 10 প্যাকেট। আর মানুষ হলো 3 জন, তাহলে তারা একজন কি 3 প্যাকেটের বেশি খাবে? তার উপর এতগুলো কোক, পানি, আইসক্রিম, কি খাদক রে বাবা। অর্ণব ভাইয়া, ঈশান ভাইয়া আর আশিক ভাইয়া মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। আমার চোখ পড়ে সামনের জানালার থাই গ্লাসটার দিকে। গ্লাসটা অর্ধেক খোলা। আমার বদভ্যাস হচ্ছে জানালার অর্ধেক গ্লাস খোলা থাকলে আমার ভালো লাগে না, হয় বন্ধ থাকবে না হয় পুরোটা খোলা থাকবে। তাই আমি এগিয়ে গেলাম থাই গ্লাসটা খুলতে। জানালার ঠিক সামনে একটা কাঠের চেয়ার। চেয়ারটা না সরিয়ে জানালার কাছে যাওয়া যাবে না, তাই আমি চেয়ারটা সরানোর জন্য চেয়ারে হেলান দেওয়ার অংশ ধরে টান দিতে হাতে প্রচন্ড ব্যথা অনুভব করি। আমি খানিকটা জোরে ও বলে চেয়ারটা ছেড়ে দিই। হাতটা উল্টো করে তালুর দিকে তাকাতেই দেখতে পাই হাতের তালু থেকে রক্ত পড়ছে। চোখ ঘুরিয়ে চেয়ারের দিকে তাকিয়ে দেখি আমি চেয়ারে যে জায়গায় ধরেছিলাম ওখান থেকে রক্তমাখা একটা ছোট তার কাটা বের হয়ে আছে। আমি চেয়ারটা চেপে ধরতে এই তার কাটায় লেগে আমার হাতের তালু কেটে গিয়েছে। আমি ব্যথায় বাম হাত দিয়ে ডান হাত ধরে মেঝেতে বসে পড়ি। সবাই আমার কাছে আসে। অর্ণব ভাই এসে আমার সামনে মেঝেতে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিজু? আমি সেই চেয়ারটার দিকে তাকিয়ে বললাম, আমি জানালা খোলার জন্য চেয়ারটা সরাতে গিয়েছিলাম, তখনই তার কাটাটা লেগে হাতটা কেটে গিয়েছে। অর্ণব ভাই আমার হাতটা টেনে তার কাছে নিয়ে শান্ত কণ্ঠে বলল, বাম হাত সরাও। আমি আস্তে করে বাম হাতটা সরাতেই হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। হাত থেকে রক্ত পড়লো অর্ণব ভাইয়ার দবদবে সাদা পাঞ্জাবিতেও। অর্ণব ভাইয়ার নিজের পকেট থেকে টিস্যু বের করে চাপ দিয়ে ধরে বলল, ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে আয়, আর টিস্যু দে। ঈশান আর আশিক ভাইয়া এক প্রকার দৌড়ে চলে গেল ব্যান্ডেজ আর স্যাভলন আনতে। রক্তে আগের টিস্যু ভরে গিয়েছে। আনিস আপু টিস্যু বক্স এনে তার থেকে ফটাফট 5-6টা টিস্যু বের করে অর্ণব ভাইয়ার হাতে দেয়। অর্ণব ভাই আনিস আপুর হাত থেকে বাম হাতে টিস্যু নিয়ে আবারও চেপে দেয়। মিথি আপু প্লাস্টিকের 2টা চেয়ার এনে আমার পাশে রাখে। আমার বাম হাত ধরে আমাকে ফ্লোর থেকে উঠিয়ে আস্তে করে একটা চেয়ারে বসিয়ে দেয়। অন্যটাতে অর্ণব ভাই আমার হাত ধরা অবস্থাতেই আমার সামনের চেয়ারে বসে পড়ে। ঈশান আর আশিক ভাইয়া ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে আসলে অর্ণব ভাই আমার হাতটা খুব যত্ন সহকারে স্যাভলন দিয়ে মুছে ব্যান্ডেজ করতে থাকে আর আমাকে বকতে থাকে। কি বলেছো তোমাকে জানালা খুলতে? পাকনামি না করে চুপচাপ থাকতে পারো না? চেয়ারটা ধরার সময় তোমার চোখ কোথায় ছিল? চেয়ারটা ধরার সময় তোমার চোখ কোথায় ছিল? হ্যাঁ, তখন আনিশা আপু বলে, ও কি ইচ্ছা করে হাত কেটেছে? ও তো খেয়াল করেনি। অর্ণব ভাইয়া রাগান্বিত কণ্ঠে বলল, আরে খেয়াল করবে না কেন? ওর খেয়াল কই থাকে? আশিক ভাইয়া বলল, এই তুই চুপ করবি, এমনিতে মেয়েটা ব্যথা পেয়েছে। ঈশান ভাইয়া বলল, তুই সব সময় কি সব কাজ খেয়াল করে করিস? মিথি আপু আমার মাথায় হাত দিয়ে অর্ণব ভাইয়াকে বলল, দেখ মেয়েটা কান্না করছে আর কাঁপছে, তুই তার উপর ওকে বকছিস? হ্যাঁ, আমি ব্যথা আর ভাইয়ের বকায় কান্না করছি, কিন্তু কাঁপছি কারণ অর্ণব ভাই আমার হাত ধরে রেখেছে। তার স্পর্শ অনুভব করেই আমি কাঁপছি। এই প্রথম অর্ণব ভাইয়া না, কোনো ছেলে আমার হাত ধরেছে। অর্ণব ভাই আর কিছু বললো না। ব্যান্ডেজ করে রক্তমাখা টিস্যুগুলো